শার্টের বোতামগুলো কি নিজে লাগাতে পারো না? আমার শার্ট, আমার বোতাম, তোমার এত মাথা ঘামানোর কি আছে? মাথা ঘামাতাম না, কিন্তু এই আধখোলা শার্ট এবং এলোমেলো চুল নিয়ে তুমি বাইরে গেলে লোকে আমাকেই দোষ দিবে। বলবে বউ যত্ন নেয় না। তুমি আমার কে যে লোকে তোমাকে দোষ দেবে? ভুলে যেও না আমি তোমার স্ত্রী। কাল রাতেই কাজী সাহেবের সামনে তুমি 3 বার কবুল বলেছ। সাক্ষী হিসেবে তোমার বন্ধু সাজিদ আর ফয়সালও সেখানে উপস্থিত ছিল। নিকানামায় তোমার সই করা স্পষ্ট অক্ষরে জলজল করছে। সেটা একটা দুর্ঘটনা ছিল। আর তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা আমি মন থেকে মেনে নেইনি। বাবার জেদের কাছে আমাকে বাধ্য হতে হয়েছে। তুমি চাও বা না চাও, এটাই এখন বাস্তব। আর বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কাছে এসো, বোতামটা লাগিয়ে দেই। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল মুছছিল। তানিশার কথা শুনে তার হাত থেমে যায়। সে ঘুরে তাকায় তানিশার দিকে। তানিশার বিছানার এক কোণে বসে আছে। তার পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়ানো, আর সেখান থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তার ফর্সা কাঁধের উপর দিয়ে। আয়ান কিছু বলার আগেই তানিশা উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে আয়ানের দিকে এগিয়ে আসে। আয়ান বুঝতে পারে না তার এখন কি করা উচিত। তানিশা খুব কাছাকাছি এসে দাঁড়ায়। দুজনের মাঝখানে খুব সামান্য দূরত্ব। তানিশা নিজের হাত বাড়িয়ে আয়ানের শার্টের কলারটা ঠিক করে দেয় এবং খুব যত্ন নিয়ে প্রথম বোতামটা লাগিয়ে দেয়। আয়ান স্পষ্ট অনুভব করতে পারে তানিশার হাতের উষ্ণতা। তানিশার ভেজা চুলের মিষ্টি একটা সুবাস আয়ানের নাকে এসে ধাক্কা দেয়। বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে ওঠে আয়ানের। সে দ্রুত এক পা পিছিয়ে যায়। আমার কাজ আমি নিজেই করতে পারি। তোমার এই সাজানো অধিকার ফলানোর কোনো দরকার নেই। অধিকার ফলানো এখনো শুরুই করিনি আয়ান। যেদিন শুরু করব সেদিন পালানোর পথ পাবে না। তানিশা কথাগুলো বলে আয়ানের সামনে গিয়ে নিজের চুলে চিরুনি চালাতে শুরু করে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা ছোটবেলা থেকেই তাকে শাসন করে আসছে। আয়ান যখন ক্লাস 6-এ, তানিশা তখন ক্লাস 9-এ। কতবার যে তানিশার হাতে কানমলা খেয়েছে তার কোনো হিসাব নেই। আর আজ সেই মেয়েটাই তার ঘরে, তার স্ত্রী হিসেবে। আয়নের মনে পড়ে গতকাল সন্ধ্যার কথা। বাবা রফিক সাহেব হঠাৎ করেই কাজী ডেকে আনেন। তানিশার বাবা কামাল সাহেবও উপস্থিত ছিলেন। দুই পরিবারের সম্মতিতে দেনমোহর ধার্য করে খুব দ্রুত বিয়ের কাজ সম্পন্ন হয়। আয়ান প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু বাবার কড়া ধমকের সামনে সে আর কথা বাড়াতে পারেনি। ভাইয়া ভাবি, আমি কি ভেতরে আসতে পারি? দরজার ওপাশ থেকে রিয়ার গলা শুনে আয়ান দ্রুত শার্টের বাকি বোতামগুলো লাগিয়ে নেয়। তানিশা শাড়ির আঁচলটা ঠিক করে গায়ে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগোয়। আয় রিয়া, ভেতরে আয়। মা তোমাদের দুজনকে নিচে নাস্তার টেবিলে ডাকছেন। আর ভাবি, তোমাকে তো আজ দারুণ সুন্দর লাগছে। ভাইয়া তো মনে হয় চোখই ফেরাতে পারছে না। রিয়ার কথায় আয়ান মেজাজ খারাপ করে তাকায়। তানিশা হাসে। সেই হাসিতে যেন মুক্ত ঝরে পড়ে। তোর ভাইয়ের চোখ তো সবসময় আমার দিকেই থাকে। চল নিচে যাই, মা নিশ্চয়ই অপেক্ষা করছেন। তানিশা রিয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। আয়ান রাগে গজগজ করতে করতে ঘড়িটা হাতে পড়ে নেয়। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। রফিক সাহেব খবরের কাগজ পড়ছেন। সালমা বেগম নাস্তা বাড়ছেন। কামাল সাহেব এবং ফাহিমা বেগমও আজ সকালে এসেছেন মেয়ে এবং জামাইকে দেখতে। আয়ান গিয়ে নিজের নির্ধারিত চেয়ারে বসে। তানিশা সবার সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলছে, যেন কিছুই হয়নি। আয়ান, আজ থেকে তোর দায়িত্ব কিন্তু বেড়ে গেল। তানিশা এখন শুধু আমার বন্ধুর মেয়ে নয়, আমার বাড়ির বড় বউ। ওর চোখের পানি যেন আমি কখনো না দেখি। তুমি তো আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করনি বাবা। সব সিদ্ধান্ত তোমরাই নিয়েছো। আয়ান, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? তানিশের মতো এমন লক্ষ্মী মেয়ে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্য। তানিশা চুপচাপ নিজের প্লেটে খাবার তুলে নিচ্ছে। সে আয়নের দিকে আর চোখে তাকায়। আয়নের চোখে স্পষ্ট রাগ। তানভীর, তানিশার বড় ভাই, একটু হাসি মুখে বলে ওঠে, আয়ান, আমার বোনটা কিন্তু খুব রাগী। ছোটবেলা থেকেই ও সবকিছু একদম পারফেক্ট চায়। ওকে একটু সামলে নিস ভাই। সামলানোর দায়িত্ব তো আমার একার নয় তানভীর ভাই। যাকে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তাকে তো সহ্য করতেই হবে।
আয়ানের এই কথায় পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ হয়ে যায়। কামাল সাহেবের মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায়। ফাহিমা বেগম অস্বস্তিতে নড়ে চড়ে বসেন। তানিশা হঠাৎ করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে আয়ানের প্লেটে একটা পরোটা তুলে দেয়। তোমার তো আবার পরোটার সাথে একটু চিনি না হলে চলে না। নাও খেয়ে নাও, অফিসে যেতে দেরি হয়ে যাবে। তানিশার এই ঠান্ডা এবং স্বাভাবিক আচরণে আয়ান আরও বেশি অবাক হয়। সে ভেবেছিল তানিশা হয়তো রেগে যাবে বা কেঁদে ফেলবে, কিন্তু তানিশা পরিস্থিতিটা এত সুন্দর করে সামনে নিল যে রফিক সাহেব এবং কামাল সাহেবের মুখে আবার হাসি ফিরে এলো। নাস্তা শেষে আয়ান নিজের রুমে ফিরে আসে ব্রিফকেস নেওয়ার জন্য। তানিশা তার পেছনের রুমে ঢোকে। সবার সামনে এত নাটক করার কি দরকার ছিল? নাটক আমি করিনি আয়ান, তুমি করেছো। পরিবারগুলোর সম্মান বাঁচানোর দায়িত্ব শুধু আমার একার নয়। তুমি ছোটবেলা থেকেই ইম্যাচিউর ছিলে, এখনো তাই আছো। এদিকে আয়ান এবার সত্যি সত্যি রেগে যায়। সে তানিশার দিকে এগিয়ে যায় এবং তানিশার এক হাত চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। তানিশা একটু ভয়ও পায় না। সে সরাসরি আয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে। আমাকে ইম্যাচিওর বলার সাহস তুমি কোথায় পাও? তুমি কি ভেবেছ আমাকে বিয়ে করে তুমি আমাকে কিনে নিয়েছো? হাত ছাড়ো আয়ান, লাগছে আমার। লাগবে বলেই তো ধরেছি। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। আমার বন্ধুদের সামনে আমি মুখ দেখাতে পারছি না। মিম, সাজিদ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে আমি আমার বাবার বন্ধুর বুড়ি মেয়েকে বিয়ে করেছি। বুড়ি শব্দটা শুনে তানিশার চোখের দৃষ্টি একটু কঠিন হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে নিজের অন্য হাতটা তুলে আয়নের বুকের উপর রাখে। আয়ান চমকে ওঠে। তানিশার হাতের স্পর্শে তার রাগটা যেন হঠাৎ করেই কোথাও গায়েব হতে শুরু করে। তানিশা খুব ধীর গলায় কথা বলে। আমি তোমার চেয়ে মাত্র 3 বছরের বড় আয়ান, আর বয়সের এই পার্থক্যটা যদি তোমার এতই গায়ে লাগে তবে কাল রাতে কাজী সাহেবের সামনে না বলতে পারতে। তুমি তো চুপ ছিলে। এখন এই বদ্ধ ঘরে আমার উপর জোর খাটানোটা কোনো বীরত্বের কাজ নয়। তানিশার ঠোঁট আয়ানের খুব কাছাকাছি। তার নিঃশ্বাস আয়ানের মুখে এসে পড়ছে। আয়ান ঘোরের মধ্যে তানিশার চোখের দিকে তাকিয়ে থাকে। তানিশার চোখের এমন একটা কিছু আছে যা আয়ানকে চুম্বকের মতো টানছে। আয়ানের হাতের বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে আসে। তানিশা খুব সাবলীলভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। তোমার ব্রিফকেসটা টেবিলে রাখা আছে। আর শোনো, আজ সন্ধ্যায় আমি আমার এক কলিগের সাথে দেখা করতে যাব। ফিরতে একটু দেরি হতে পারে। তুমি আমাকে পিক করতে চলে যেও। ঠিকানা আমি মেসেজ করে দেব। আমি তোমার ড্রাইভার নই যে তোমাকে পিক করতে যাব। ড্রাইভার নাও, স্বামী। আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে নিরাপদে বাড়িতে নিয়ে আসা। সন্ধ্যা ঠিক 8টায় রেস্টুরেন্টের সামনে থেকো, না হলে বাবা কিন্তু আবার কষ্ট পাবেন। তানিশা কথাগুলো বলে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটার সাথে কথায় যেতে অসম্ভব। সে নিজের ব্রিফকেসটা তুলে নিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অফিসে পুরোটা দিন আয়ানের কাজে মন বসে না। বারবার শুধু তানিশার সেই ভেজা চুলের গন্ধ এবং সকালের সেই কাছাকাছি আসার মুহূর্তটা মনে পড়ে। তার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে। সে নিজের বন্ধু সাজিদকে ফোন করে। কি রে নতুন বর, খবর কি? বাসরাতের পর তো মনে হচ্ছে গলায় একদম বসে গেছে। ফালতু বকিস না সাজিদ, আমার মেজাজ এমনিতেই খারাপ। এই মেয়েটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। সে তো আমাকে রীতিমতো শাসন করা শুরু করেছে। তোকে তো আমি আগেই বলছিলাম সিনিয়র বউ মানেই ডাবল প্যারা। কিন্তু ভাই সত্যি বলতে কি, তানিশা ভাবি কিন্তু দেখতে চরম। তোর তো খুশি হওয়ার উচিত। তুই রাখবি ফোন? তোকে ফোন করাটাই আমার ভুল হয়েছে। আয়ান ফোন কেটে দেয়। সন্ধ্যা 7টা বাজে। তানিশার একটা মেসেজ আসে আয়ানের ফোনে। একটা রেস্টুরেন্টের ঠিকানা এবং নিচে লেখা দেরি করবে না। আয়ান প্রথমে ভাবে সে যাবে না, কিন্তু পরে কি মনে করে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রেস্টুরেন্টের সামনে পৌঁছে সে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠে। তানিশা একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক সুঠামদেহী সুদর্শন যুবক। দুজন খুব হাসি মুখে কথা বলছে। যুবকটি তানিশার হাত ধরে কিছু একটা বলছে, আর তানিশা হাসছে। আয়নের বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন জ্বলে ওঠে। এটা কি রাগ নাকি অন্য কিছু?
সে বুঝতে পারে না। সে গাড়ি থেকে নেমে হন হন করে তাদের দিকে এগিয়ে যায়। এখানে দাঁড়িয়ে এই লোকটার সাথে কি আদিক্ষেতা করা হচ্ছে? তুমি এসে গেছো? আমি তো ভাবলাম তুমি হয়তো আসবেই না। চলো তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিই। ইনি জুবায়ের, আমার অফিসের কলিগ। হ্যালো মিস্টার আয়ান। তানিশার মুখে আপনার অনেক গল্প শুনেছি, যদিও আজ সামনাসামনি দেখা মনে হচ্ছে গল্পগুলো একটু বেশি কম ছিল। আপনি তো বেশ সুঠামদেহী। আমার সম্পর্কে আপনার আর কি কি শোনার বাকি আছে? আর তানিশা, তুমি কি ভুলেই গেছো যে আমি তোমাকে নিতে এসেছি? বাইরের লোকের সাথে গল্প করার সময় কি এখন? জুবায়ের বাইরের লোক হতে যাবে কেন? ও আমার বেশ ভালো বন্ধু। জুবায়ের, ও একটু মিজাজি। কিছু মনে করো না, আজ আসি, কাল অফিসে দেখা হবে। অবশ্যই, সাবধানে যাবেন আয়ান ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এদিকে জুবায়ের হাত বাড়িয়ে করমর্দন করতে চাইলেও আয়ান সেটা এড়িয়ে গিয়ে সরাসরি গাড়ির দিকে হাঁটা দেয়। তানিশা জুবায়ের দিকে তাকিয়ে একবার দুঃখিত ভঙ্গিতে হাসে, তারপর আয়ানের পিছু পিছু গাড়িতে গিয়ে ওঠে। আয়ান বেশ জোরে গাড়ি স্টার্ট দেয়। তার চোয়াল শক্ত হয়ে আছে। তানিশার সিট বেল্ট বাঁধতে বাঁধতে আয়ানের দিকে আর চোখে তাকায়। গাড়িটা কি একটু আস্তে চালানো যায় না? নাকি আমাকে সাথে নিয়ে অ্যাক্সিডেন্ট করার ইচ্ছা আছে? চুপ করে বসে থাকো তানিশা। এই লোকটার সাথে অত হাসাহাসি করার কি ছিল? রাস্তাঘাটে দাঁড়িয়ে পরপুরুষের সাথে এমনভাবে কথা বলছো যেন কত বছরের চেনা। জুবায়ের পরপুরুষ হতে যাবে কেন? ও আমার কলিগ, আমরা একসাথে কাজ করি। আর ও যথেষ্ট ভদ্র, তোমার মতো অভদ্র আচরণ অন্তত ও করে না। ও, এখন সে ভদ্র আর আমি অসভ্য? তাহলে তার সাথেই কেন চলে গেলে না? আমাকে ডাকার কি দরকার ছিল? কারণ তুমি আমার স্বামী। আর আমার মনে হয় না একজন সহকর্মীর সাথে কথা বলায় কোনো দোষ আছে। আমাদের ইসলামেও তো শালীনতা বজায় রেখে মেলামেশার কথা বলা হয়েছে। আমি কি সীমানা অতিক্রম করেছি? তরতর করে কথা বলাটা তোমার পুরনো স্বভাব। কিন্তু মনে রেখো, এখন তুমি বিবাহিত। তোমার প্রতিটি কাজে আমার সম্মতির প্রয়োজন আছে। ঠিক আছে বাবা, শান্ত হও। এখন চলো আগে বাড়িতে যাই। মা ফোন করেছিলেন, বললেন আজ রাতে সবাই মিলে একসাথে ডিনার করব। আয়ান আর কোনো কথা বলে না। গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। বাড়িতে আজ বেশ ভিড়। আয়নের বন্ধু সাজিদ আর ফয়সালও এসেছে। সাথে আছে আয়নের কাজিন সুমি আর মিম। মিম আয়ানকে মনে মনে পছন্দ করে, তাই তানিশার সাথে আয়ানের বিয়েটা সে একদমই মেনে নিতে পারেনি। ডাইনিং টেবিলে সবাই আড্ডা দিচ্ছে। কিরে আয়ান, মুখটা এমন বাংলা প্যাচের মতো করে রেখেছিস কেন? নতুন বিয়ে করছিস, একটু হাসি খুশি থাকবি তো? আরে ওকে দোষ দিয়ে লাভ নেই। তানিশা ভাবির মতো সিনিয়র আর স্মার্ট বউ সামলানো কি চারটিখানি কথা? সিনিয়র বলেই তো সমস্যা। আয়ন তো সবসময় চঞ্চল আর হাসি খুশি মেয়ে পছন্দ করত, হঠাৎই গাম্ভীর্য ও সইবে কি করে? মিমাপু, তুমি তো ভাবির ব্যাপারে কিছুই জানো না। ভাবি কত মডার্ন আর ট্যালেন্টেড জানো? বড় ভাইয়ের ভাগ্য ভালো যে এমন একজনকে পেয়েছে। এদিকে মিমের কথা তানিশার কান খাড়া হলেও সে কিছু মুখে বলে না। সে খুব যত্ন করে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল। রফিক সাহেব আর কামাল সাহেব একপাশে বসে নিজেদের ব্যবসার আলাপ করছেন। সালমা বেগম আর ফাহিমা বেগম রান্নাঘর সামলাচ্ছেন। মিম, তোমার জন্য কি স্পেশাল কিছু রাখতে বলবো? তুমি তো মনে হয় আমাদের ঘরের খাবারের চেয়ে বাইরের খাবার বেশি পছন্দ করো। না ভাবি, তার দরকার নেই। তবে আয়ানের পছন্দ অপছন্দ আমি ওর ছোটবেলা থেকেই জানি। ও আসলে কি চায় সেটা হয়তো আপনি এখনো বুঝে উঠতে পারেননি। মিম, খাবারটা চুপচাপ খাও তো। আর সাজিদ, তোরা কাল সকালে আসিস, একটা জরুরি কাজ আছে। কাল তো শুক্রবার, ভাবি কাল কি আয়ানকে আমরা পাবো, নাকি আপনি ওকে ঘরে আটকে রাখবেন? আমি কেন আটকে রাখবো? ও তো ছোট বাচ্চা নয়। তবে হ্যাঁ, কাল দুপুরে আমার বাসায় দাওয়াত আছে। আয়ানকে সেখানে যেতেই হবে। আমি কোথাও যাচ্ছি না, আমার বন্ধুদের সাথে প্ল্যান আছে। আয়ান, কামাল সাহেবের বাসায় কাল দুপুরে দাওয়াত। আমরা সবাই যাচ্ছি, তুমি না যাওয়ার কোনো কারণ তো দেখছি না। বাবা, আমি আগে থেকেই সাজিদদের কথা দিয়েছি। আরে বাবা রফি, থাক না। জামাইয়ের যদি কাজ থাকে তবে অন্য একদিন যাবে। তানিশা মা, তুই আয়ানকে জোর করিস না। আম্মু, আয়ান ওর বন্ধুদের সাথে সময় কাটাতেই পারে। তবে ও যদি আমার সাথে যায় আমার ভালো লাগতো। ও যদি না চায় তবে আমি একা বা
তানভীর ভাইয়ের সাথে চলে যাব। তানিশার এই শান্ত কথাগুলো আয়ানকে যেন আরো বেশি অপরাধী করে তোলে। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। রহমান চাচা সবার জন্য চা নিয়ে আসেন। চা দিতে দিতে তিনি আয়ানের দিকে তাকিয়ে হাসলেন। ছোট সাহেব, আপনার কপালটা যে কত ভালো তা আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবেন। দাদুমণি আমার হীরের টুকরো। রহমান চাচা, আপনিও কি তানিশার দলের নাম লেখালেন? আমি কারুর দলে না সাহেব, আমি সত্যিটা বললাম। রাত গভীর হয়। মেহমানরা একে একে বিদায় নেয়। মিম যাওয়ার সময় আয়নের দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আয়ন সেটা খেয়াল করলেও পাত্তা দেয় না। সে সোজা নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে দেখে তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো খুলছে। লাল শাড়িতে তাকে অপূর্ব লাগছে, কিন্তু আয়ান সেটা স্বীকার করতে চায় না। কাল সকালে আমি তাড়াতাড়ি বের হব, তুমি তোমার মতো বাপের বাড়ি চলে যেও। আমি জানি তুমি কেন যেতে চাইছো না। তুমি আসলে আমাকে সবার সামনে মেনে নিতে লজ্জা পাচ্ছ, তাই না? কারণ আমি তোমার চেয়ে বয়সে বড়। এটা কোনো কথা হলো? আমি কেন লজ্জা পাবো? আমার জাস্ট ইচ্ছে নেই। তোমার ইচ্ছে নেই নাকি তুমি মিমের সামনে নিজেকে সিঙ্গেল প্রমাণ করতে চাইছো? মেয়েটা যেভাবে তোমার দিকে তাকিয়েছিল আমার তো দেখে হাসি পাচ্ছিল। মিম আমার ফ্রেন্ড, ও আমাকে ছোটবেলা থেকে চেনে। ওর চাহনিতে দোষ খোঁজার কিছু নেই। হো, সত্যি? একটা মেয়ে যখন আরেকটা ছেলের দিকে ওভাবে তাকায় তখন অন্য সব মেয়ে সেটা বুঝতে পারে। তুমি হয়তো ইম্যাচিউর বলে বুঝছো না। আয়ান হঠাৎ করে তানিশার খুব কাছে চলে আসে। সে তানিশার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তানিশা মোটেও পিছু হটে না, বরং সেও আয়ানের চোখের দিকে স্থির তাকিয়ে থাকে। তুমি বারবার আমাকে ইম্যাচিওর কেন বলছো তানিশা? তোমার কি ধারণা তুমি খুব বেশি বুঝে গেছো? হ্যাঁ, বুঝেছি বলেই তো আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি। কি বুঝেছো শুনি? বুঝেছি যে তোমার এই রাগের পেছনে আসলে একটা ভয় লুকিয়ে আছে। তুমি আমাকে ভয় পাও আয়ান। তুমি ভয় পাও যে কোনো একদিন হয়তো তুমি আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে। অসম্ভব। তোমাকে ভালোবাসা তো দূর, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আয়ান কথাগুলো বলেই কটকট করে বারান্দায় চলে যায়। তানিশা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ে। সে জানে আয়ানকে জয় করা এত সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়ার পাত্রী নয়। বারান্দায় দাঁড়িয়ে আয়ান সিগারেট ধরায়। আকাশের চাঁদটা আজ বেশ বড় দেখাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, মিমের মেসেজ। আয়ান, ঘুমিয়ে পড়েছো? আমি জানি তুমি খুব কষ্টে আছো। ওই মেয়েটা তোমাকে একদমই মানায় না। তুমি যদি চাও আমি এখনো তোমার পাশে আছি। আয়ান মেসেজটা পড়ে বিরক্ত প্রকাশ করে। সে ফোনটা পকেটে রেখে দেয়। হঠাৎ তার মনে হয় পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখে তানিশা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা পাতলা সাদা ওড়না জড়ানো। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমাদের এই নতুন জীবনে কি একটু ফ্রেশ বাতাস আশা করা যায় না? তুমি ঘুমাওনি কেন? আর আমার পার্সোনাল বিষয়ে মাথা ঘামানো বন্ধ করো। তোমার পার্সোনাল বিষয় বলে এখন আর কিছুই নেই আয়ান। আমাদের দুজনের জীবন এখন 100-য় বাঁধা। আর শোনো, কাল দুপুরে তুমি যাচ্ছ, এটা আমার শেষ কথা। আমি যাব না বলেছি তো। যদি না যাও তবে কাল আমি তোমার বন্ধুদের সামনে এমন কিছু বলবো যা শুনে তারা তোমার উপর থেকে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। কি বলবে শুনি? বলবো যে আয়ান এখনো রাতে একা ঘুমাতে ভয় পায়, তাই ও আমার হাত ধরে সারা রাত বসে থাকে। তুমি কত বড় মিথ্যুক তানিশা! আমি কখন তোমার হাত ধরলাম? আমি বললে সবাই বিশ্বাস করবে আয়ান, কারণ আমি বড় এবং দায়িত্বশীল। এখন সিদ্ধান্ত তোমার, যাবে কিনা। আয়ান রাগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে তানিশার সাথে তর্কে পেরে ওঠা অসম্ভব। সে সিগারেটের অবশিষ্ট ফেলে দিয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। তানিশা মুচকি হাসে। সে জানে আয়ানকে কিভাবে বাগে আনতে হয়। সকালে আয়ান খুব অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়। রফিক সাহেব তাকে দেখে খুশি হন। এই তো আমার লক্ষ্মী ছেলে। তানিশা মা, আয়ানকে একটু দেখে রাখিস, ও তো এখনো বাচ্চা মানুষ। বাবা, আমি বাচ্চা নই। আমাদের কাছে তোমরাই বাচ্চা বাবা। চলো গাড়ি বের করো। সবাই মিলে তানিশাদের বাসায় পৌঁছায়। সেখানে আরো অনেক আত্মীয় স্বজন এসেছে। তানভীর সবাইকে রিসিভ করছে। তানিশার খালা, যিনি বেশ মেজাজি, তিনি আয়ানকে একপাশে ডেকে নিয়ে যান। দেখ বাবা আয়ান, তানিশা আমাদের আদরের মেয়ে। ও
ও একটু বেশি পড়াশোনা করেছে বলে হয়তো কথা একটু বেশি বলে। তুমি কিছু মনে করো না, তবে একটা কথা মনে রেখো, মেয়েদের মান সম্মান কিন্তু স্বামীর হাতেই থাকে। খালা, আমি জানি আমাকে কি করতে হবে। আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। খাওয়ার টেবিলে হুলস্থুল কাণ্ড। আনিস চাচা আর সাজিদ চাচা পুরনো দিনের গল্প করছেন। এর মধ্যে মিমও এসে হাজির। সে তানিশার খালার কাছে গিয়ে তানিশার নামে আজে বাজে কথা লাগানোর চেষ্টা করে। খালাম্মা, ভাবি কিন্তু অফিসে বেশ রাত পর্যন্ত জুবাইর ভাইয়ার সাথে থাকেন। আমি তো সেদিন দেখলাম রেস্টুরেন্টে ওনারা হাসাহাসি করছেন। আয়ান বেচারা তো সরল মানুষ, ও কিছু বোঝে না। কি বললে তুমি? জুবাইর কে? তানিশা কি বিয়ের পরেও ওসব করেছে? তানিশা পাশেই ছিল, সে সব শুনতে পায়। সে মিমের দিকে এগিয়ে আসে, তার মুখে এক অদ্ভুত হাসি। মিম আমার পার্সোনাল সেক্রেটারি হওয়ার খুব শখ তোমার, তাই না? জুবায়ের আর আমার কাজের সম্পর্কের কথা আমার স্বামী আয়ান খুব ভালো করেই জানে, কারণ সেদিন আয়ান নিজেই আমাকে সেখান থেকে আনতে গিয়েছিল, তাই না আয়ান? আয়ান হঠাৎ করে তানিশার পাশে এসে দাঁড়ায়। সে সবার সামনে তানিশার কাঁধে হাত রাখে। তানিশা কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নেয়। হ্যাঁ খালা, মিম হয়তো ভুল বুঝেছে। জুবাইর সাহেব তানিশার অফিসের একজন দক্ষ কর্মী এবং আমাদের ভালো পরিচিত। মিম, তুমি তো জানোই আমি আমার পার্সোনাল বিষয়ে কতটা সতর্ক। আমার চোখের সামনে কিছু হলে আমি কি চুপ থাকতাম? মিম অপদস্থ হয়ে সেখান থেকে সরে যায়। তানিশা আড়ালে গিয়ে আয়নার দিকে তাকায়। তার চোখে এক অন্য রকম কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। আমি ভাবিনি তুমি আমার পক্ষ নিয়ে কথা বলবে। আমি তোমার পক্ষ নেইনি, আমি আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছি। তবে মনে রেখো তানিশা, জুবাইরের ব্যাপারটা নিয়ে আমার মনে এখনো খটকা আছে। খটকা দূর করার দায়িত্ব আমার। তবে আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি নাটক শুরু করলে? নাটক নয়, বাস্তব। রাত 10টায় ছাদের উপর থেকো, একা। সারাদিন নানা অনুষ্ঠানের পর রাত যখন গভীর হয়, আয়ান কৌতূহলবশত ছাদের উপরে যায়। পুরো ছাদ অন্ধকারে ডুবে আছে। হঠাৎ এক কোণে মোমবাতির আলো জ্বলে ওঠে। আয়ান গিয়ে দেখে তানিশা সেখানে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা কালো শাড়ি। মোমবাতির আলোয় তার মুখটা অপার্থিব লাগছে। এসব কি তানিশা? এখানে কি হচ্ছে? আজ আমাদের বিয়ের দ্বিতীয় রাত আয়ান। কাল তো অনেক ঝগড়া হলো, আজ একটু অন্যরকম কিছু হতে পারে না? তুই কি পাগল হয়ে গেছো? সবাই নিচে ঘুমাচ্ছে আর তুমি এখানে মোমবাতি জ্বালিয়ে বসে আছো। মাঝে মধ্যে পাগল হওয়া ভালো আয়ান। জানো, যখন থেকে তোমাকে চিনি তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল, তোমার সাথে এক রাত পূর্ণিমার চাঁদ দেখব। তোমার ইম্যাচিওর স্বামী কি এখন তোমার সেই শখ পূরণ করবে? তানিশা এবার আর কথা বলে না। সে আয়নের খুব কাছে চলে আসে। সে আয়নের শার্টের কলারটা ধরে নিজের দিকে টানে। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তানিশা তার ঠোঁট দুটো আয়নের কানের কাছে নিয়ে আসে। তুমি যতই রাগ করো আয়ান, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো না। তুমি শুধু ভয় পাও আমার প্রেমে পড়তে। আজ থেকে তোমার সেই ভয়টা আমি দূর করে দেব। তানিশা ধীর গতিতে আয়নের কপালে একটা দীর্ঘ চুমু খায়। আয়ান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তানিশার কোমরে হাত রাখে। তাদের দুজনের দীর্ঘশ্বাস রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। ঠিক সেই মুহূর্তে ছাদের দরজায় কারোর পায়ের শব্দ শোনা যায়। আয়ান আর তানিশা দুজনেই হকচকিয়ে দূরে সরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ানের ছোট বোন রিয়া। তার হাতে একটা ক্যামেরা। ওহো, আমি তো ভুল সময়ে এসে পড়লাম। ভাবি, তোমরা কন্টিনিউ করো। আমি জাস্ট ভাবছিলাম চাঁদের আলো একটা ছবি তুলবো। রিয়া, তুই এখানে কি করছিস? নিচে যা। যাচ্ছি ভাইয়া, যাচ্ছি। তবে ছবিটা কিন্তু বেশ হয়েছে, আমি মাকে দেখাবো। রিয়া এসে দৌড়ে পালিয়ে যায়। আয়ান আর তানিশা একে অপরের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। তবে এই অপ্রস্তুত অবস্থার জন্য একটা অদ্ভুত রোমাঞ্চ দুজনের মনেই খেলা করছে। আয়ান বুঝতে পারে তানিশা নামের এই ঝড়টা তার জীবনকে হয়তো সত্যি বদলে দিতে যাচ্ছে। কিন্তু জুবাইরের রহস্যটা এখনও আয়ানের মাথায় ঘুরপাক খাচ্ছে। সে জানে না আয়ানের দিনগুলোতে তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। কাল রাতে ছাদে তুমি যা করেছো সেটা একদম ঠিক করনি। রিয়া, ছবিটা তুলে মাকে দেখালে কি হতো বুঝতে পারছো? কিভাবে আবার হতো? নিজের বিবাহিত স্বামীর সাথে ছাদে দাঁড়িয়েছিলাম, বাইরের কোনো অচেনা ছেলের সাথে তো আর নয়। মা দেখলে খুশিই হতেন যে তার রাগে ছেলেটা অবশেষে বউয়ের কদর করতে শিখেছে।
তুমি সব কিছু নিয়ে এমন মজা কেন করো? আমাদের বিয়েটা যে কোনো স্বাভাবিক বিয়ে নয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। বিয়েটা পুরোপুরি স্বাভাবিক এবং হালাল। কাজী সাহেবের সামনে সাক্ষী রেখে তুমি নিজে 3 বার কবুল বলে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। এখানে অস্বাভাবিকতার কি দেখলে? নাকি তুমি তোমার দায়িত্ব থেকে পালাতে চাইছো? আমি কোনো দায়িত্ব থেকে পালাচ্ছি না, কিন্তু তোমার ওই জোর খাটানোর স্বভাব আমার একদম পছন্দ নয়। কাল রাতে তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার এত কাছে এসেছিলে। সত্যি তোমার ইচ্ছের বিরুদ্ধে? তাহলে যখন আমি তোমার কপালে চুমু খেলাম তখন তুমি আমাকে সরিয়ে দিলে না কেন? উল্টো তুমি তো আমার কোমর জড়িয়ে ধরেছিলে। সেটাও কি আমার জোর খাটানোর ফল ছিল? এদিকে আয়ান তানিশার এই সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে দ্রুত শার্টের হাত ফোল্ড করতে করতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তানিশা মুচকি হেসে আয়নের সামনে এসে দাঁড়ায়। সেটা একটা দুর্ঘটনা ছিল। রাতের পরিবেশ, অন্ধকার সব মিলিয়ে আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, এর বেশি কিছু নয়। আচ্ছা, তাহলে দিনের আলোতে এখন সেটা বিভ্রান্তি দূর করে দেই। তানিশা হঠাৎ 2 হাত দিয়ে আয়নের গলার কাছে শার্টের কলার টেনে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসে। আয়নের নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। তানিশার গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে সে কোনো কথা বলতে পারে না। তানিশা, ছাড়ো আমাকে, কেউ চলে আসবে। আসুক, নিজের বরের কাছাকাছি দাঁড়ানোর জন্য আমার আরও পারমিশন নেওয়ার আমার কারো পারমিশন নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, তোমার এই নার্ভাস মুখটা দেখতে আমার দারুণ লাগে। তানিশা হঠাৎ আয়ানকে ছেড়ে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। আয়ান রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। খাবার টেবিলে আজ বাড়ির সবাই উপস্থিত, সাথে আয়ানের রাগী চাচাও এসেছেন গ্রাম থেকে। তো আয়ান, বিয়ের পর তো দেখলাম একদম বউয়ের আসলে বাধা পড়ে গেছিস। কাল রাতে নাকি তোরা ছাদে রোমান্স করছিলে, রিয়া আমাকে ছবি দেখালো। চাচা, রিয়া একটা ফাজিল মেয়ে। অন্ধকারে ও কি ছবি তুলেছে আর আপনি সেটা বিশ্বাস করে বসলেন? আমি কিন্তু একদম ক্লিয়ার ছবি তুলেছি ভাইয়া। তুমি চাইলে বড় করে প্রিন্ট করে ড্রয়িং রুমে বাধাই করে রাখতে পারি। রিয়া, তুই বড় ভাইয়ের সাথে এভাবে পাকনামি করিস না তো। আচ্ছা আচ্ছা, আপনি ওকে খেপাচ্ছেন। নতুন বিয়ে করেছি, ওরা একটু ছাদে যাবে, একসাথে সময় কাটাবে। এটাই তো ইসলামিক রীতি অনুযায়ী স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক। একদম ঠিক। আয়ান, তোর চাচা এমনিতেই তোকে রাগানোর চেষ্টা করছে। তানিশা মা, তুমি বসো। রহমান, সবাইকে নাস্তা দাও। জি বড় সাহেব, দিচ্ছি। দাদুমণি, আপনার জন্য আমি আলাদা করে গাজরের হালুয়া বানিয়েছি, আপনি ছোটবেলায় খুব পছন্দ করতেন। রহমান চাচা, আপনি আসলেই দারুণ, থ্যাংক ইউ। এই বাড়িতে এখন মনে হচ্ছে আমার চেয়ে ওর গুরুত্ব বেশি। সবাই দেখি তানিশা তানিশা করে পাগল। হিংসা হচ্ছে? তুমি চাইলে এই গাজরের হালুয়া থেকে একটু শেয়ার করতে পারি। আমার দরকার নেই, আমি এমনিতেই মিষ্টি কম খাই। ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। রহমান চাচা দরজা খুলে দিয়ে ড্রয়িং রুমে সাজিদ, ফয়সাল এবং সুমি প্রবেশ করে। কিরে নতুন দুলা ভাই, সকাল সকাল মুখ গোমরা করে বসে আছিস কেন? ভাইয়ার মুখ তো সবসময় ওই রকম থাকে। ভাবি, গুড মর্নিং। আজ কিন্তু আমরা সারাদিন আপনাদের সাথেই কাটাবো। গুড মর্নিং সুমি, খুব ভালো করেছো তোমরা এসে। আজ দুপুরে আমার কলিগরাও আসবে, তোমরা সবাই মিলে একসাথে আড্ডা দেবে। তোমার কলিগরা মানে কে কে আসছে? আমার বেস্ট ফ্রেন্ড নীলা এবং জুবায়ের। কেন, তোমার কোনো সমস্যা আছে? ওই জুবাই লোকটা আবার এই বাড়িতে কেন আসবে? ওকে আমার একদম পছন্দ নয়। ও আমার গেস্ট হিসেবে আসছে, আর আমার বাড়িতে আমার গেস্ট আসার অধিকার নিশ্চয়ই আছে। তুমি তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দাও, আমি আমার কলিগদের সময় দেব। আয়ান, ভাবি ঠিকই তো বলছে, ওনার কলিগরা আসলে আমাদেরও তো পরিচিত বাড়বে। তুই এত হাইপার হচ্ছিস কেন? এদিকে আয়ান রাগে টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। সে কিছুতেই বুঝতে পারছে না জুবাইরের প্রতি তার এত রাগ কেন হচ্ছে। দুপুর 12টার দিকে নীলা এবং জুবাইর এসে পৌঁছায়। জুবাইরের হাতে একটা বড় ফুলের তোড়া। হ্যালো এভরিওয়ান, তানিশা, এই ফুলগুলো তোমার জন্য। থ্যাংক ইউ জুবায়ের, এত কষ্ট করার কি দরকার ছিল? আসো, ভেতরে আসো। নীলা, তুই এত দেরি করলি কেন? আর বলিস না, জুবাইর তো তোর জন্য ফুল সিলেক্ট করতে 1 ঘন্টা লাগিয়ে দিল। সিঁড়ির উপর থেকে আয়ান সব খেয়াল করছিল। জুবাইরের প্রতি তানিশার এই হাসি খুশি আচরণ আয়নের রক্ত গরম করে দেয়। সে দ্রুত নিচে নেমে আসে। মিস্টার জুবাইর,
অন্যের বউয়ের জন্য ফুল কিনে টাকা নষ্ট করার চেয়ে নিজের জন্য একটা মেয়ে খুঁজে বিয়ে করে নিলে তো পারেন। আয়ান ভাই, আপনি মনে হচ্ছে একটু রেগে আছেন। তানিশা আমার খুব ভালো বন্ধু, আর বন্ধুর জন্য এটুকু ফুল আনাটা তো দোষের কিছু নয়। আয়ান, তুমি গেস্টদের সাথে কিভাবে কথা বলছো? জুবায়ের, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও আসলে একটু মুডি। আমি মুডি নই তানিশা, আমি শুধু চাই না আমার বাড়িতে এমন কেউ আসুক যার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার নয়। আয়ান ভাই, আপনি হয়তো একটু ভুল বুঝছেন। জুবাইর আর তানিশা শুধু একসাথে কাজ করে, এর বাইরে কিছু নয়। সেটা আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। আরে ভাই শান্ত হ, চল আমরা সবাই ছাদে গিয়ে বসি। আবহাওয়াটা আজ বেশ ভালো। সুমি, তুই একটু চা কফির ব্যবস্থা কর। সবাই মিলে ছাদে গিয়ে বসে। গোল হয়ে চেয়ার পাতা হয়েছে। জুবাইর ইচ্ছে করে তানিশার পাশের চেয়ারটায় বসে। আয়ান বসে তাদের ঠিক উল্টো দিকে। তার চোখ জুবাইরের প্রতিটা নড়া চড়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে। তানিশা, কাল অফিসে যে নতুন প্রজেক্ট ফাইলটা দিলে সেটা কিন্তু দারুণ ছিল। বস তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। থ্যাংক ইউ, তবে এই প্রজেক্টে তোর হেল্প না পেলে আমি সময় মতো শেষ করতে পারতাম না। তোমার জন্য তো যে কোনো কিছু করতে রাজি আছি, তুমি জাস্ট একবার বলবে। জুবাইর কথাটা বলে তানিশার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আয়ানের হাতের মুঠো শক্ত হয়ে যায়। সে টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা এমন জোরে ধরে যেন মনে হয় এক্ষুনি ভেঙে যাবে। অফিসে কাজ করার জন্য কোম্পানি আপনাদের টাকা দেয়, এখানে রোমান্টিক ডায়লগ মারার জন্য নয়। আয়ান, তুই আবার শুরু করলি? ভাই তুই চিল কর। তুই চুপ কর সাজিদ। আমার বাড়িতে বসে আমার বউয়ের সাথে কেউ ফ্লার্ট করবে আর আমি চুপচাপ বসে মজা দেখব? আয়ান, তুমি লিমিট ক্রস করছো। জুবায়ের আমার সাথে কোনো ফ্লার্ট করছে না, তুমি অযথাই সিন ক্রিয়েট করছো। আমি সিন ক্রিয়েট করছি? তুমি কি অন্ধ তানিশা, নাকি তুমি ইচ্ছে করে এগুলো অ্যালাউ করছো আমাকে রাগানোর জন্য? আয়ান ভাই, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন। আমি বরং এখন চলে যাই, তানিশা পরে কথা হবে। জুবায়ের, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার গেস্ট। আর আয়ান, তুমি যদি স্বাভাবিকভাবে কথা বলতে না পারো তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তানিশার মুখে কথা শুনে আয়ান স্তব্ধ হয়ে যায়। সবার সামনে তানিশা তাকে চলে যেতে বলল, তাও জুবাইরের জন্য। আয়ান বসা থেকে উঠে দাঁড়ায়। সে একদৃষ্টে তানিশার দিকে তাকায়। তার চোখে স্পষ্ট অপমান এবং রাগ। ঠিক আছে তানিশা, তুমি তোমার বন্ধুদের নিয়ে থাকো, আমি চললাম। আয়ান দ্রুত ছাদ থেকে নিচে নেমে যায়। সে নিজের গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সাজিদ আর ফয়সাল তাকে আটকাতে চাইলেও সে কারো কথা শোনে না। তানিশা একটা দীর্ঘশ্বাস ফেলে। নীলা তানিশার হাত ধরে আস্তে আস্তে করে বলে, তুই কিন্তু একটু বেশি করে ফেলছিস না তানিশা? বেচারা খুব হাট হয়েছে। ওকে একটু হার্ট হতে দে নীলা। ও যতক্ষণ না বুঝবে যে সে আমাকে হারাতে ভয় পায় ততক্ষণ ও নিজের অনুভূতি স্বীকার করবে না। জুবায়ের, থ্যাংক ইউ, তুই খুব সুন্দর অ্যাক্টিং করেছিস। ভাই, আমি তো ভয়েই কাঁপছিলাম। আয়ান ভাই যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমাকে ছাদ থেকে ফেলেই দিবে। তোরে জেলাসি গেম আমাকে একদিন বিপদে ফেলবে তানিশা। কিছু হবে না, তুই আমার ভাই লাগিস, সেটা তো আর ও জানে না। একটু ভয় পাক। রাত 10টা। আয়ান এখনো বাড়ি ফেরেনি। তানিশা রুমে বসে চিন্তিত মুখে বাড়ির দিকে তাকাচ্ছে। সে কয়েকবার আয়ানকে ফোন করছে, কিন্তু ফোন বন্ধ। সালমা বেগম আর রফিক সাহেবও টেনশন করছেন। হঠাৎ নিচে গাড়ির হর্ন শোনা যায়। তানিশা দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখে আয়ান গাড়ি থেকে নামছে। সে সোজা নিচে ছুটে যায়। তুমি কোথায় ছিলে এতক্ষণ? ফোন বন্ধ কেন? জানো আমি কতটা টেনশন করেছিলাম। তুমি টেনশন করছিলে কেন? জুবাইর চলে গেছে বলে? তুমি এখনো ওই জুবায়েরকে নিয়েই পড়ে আছো। তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার স্বামী আর আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম? আমি তোমার কেউ না তানিশা, সবার সামনে আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। আয়ান টলতে টলতে সিঁড়ি দিয়ে উঠছে। তানিশা বুঝতে পারে আয়ান ড্রিঙ্ক করেনি, তবে সে প্রচণ্ড হতাশ এবং ক্লান্ত। তানিশা দ্রুত এগিয়ে গিয়ে আয়ানের হাত ধরে তাকে সাপোর্ট দেয়। চলো রুমে চলো, বাবা মা দেখলে কষ্ট পাবেন। আমার হাত ছাড়ো, আমি একাই যেতে পারবো। চুপচাপ হাঁটবে নাকি আমি তোমাকে কোলে তুলে নিব? তুমি সত্যি একটা পাগল মেয়ে। এদিকে তানিশা আয়ানকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়।
আয়ান ধপ করে বিছানায় বসে পড়ে। তানিশা আয়ানের জুতো খুলে দেয় এবং তার পাশে বসে। তুমি এত জেলাস কেন ফিল করছিলে আয়ান? আমি কোনো জেলাস ফিল করিনি। মিথ্যে বলো না, তোমার চোখ সব বলে দিচ্ছে। তুমি সহ্য করতে পারছিলে না যে জুবায়ের আমার এত কাছে বসেছিল। হ্যাঁ, পারছিলাম না, কারণ তুমি আমার, শুধু আমার। আমি কাউকে অধিকার দেইনি তোমার দিকে ওভাবে তাকানোর। এদিকে আয়ান হঠাৎ করে তানিশাকে টেনে নিজের বুকের সাথে মিশে ধরে। তানিশা সেই আকস্মিক পদক্ষেপে চমকে ওঠে, কিন্তু সে বাধা দেয় না। আয়ানের 2 হাত তানিশার পিঠ শক্ত করে জড়িয়ে ধরে আছে। তুমি কেন বোঝো না তানিশা? তুমি আমার সাথে এমন করলে আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যায়। আমি জানি আমি ইম্যাচিওর, আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তুমি অন্য কারোর দিকে হাসি মুখে তাকালে আমার সহ্য হয় না। আয়ান, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি সব বুঝতে পারছি। কাল রাতে আমি বিভ্রান্ত ছিলাম না তানিশা। আমি সত্যি চেয়েছিলাম তুমি আমার আরও কাছে আসো, কিন্তু আমার ইগো আমাকে আটকে রেখেছিল। এদিকে আয়ান তানিশার ঘাড়ের কাছে মুখ গুজে দেয়। তার গরম নিঃশ্বাস তানিশার শরীরের এক অদ্ভুত শিহরণ জাগায়। তানিশা তার 2 হাত দিয়ে আয়ানের চুলগুলো আলতো করে বিলি কেটে দেয়। তুমি সত্যি একটা বোকা আয়ান। তুমি জানো আমি তোমার জন্য কি কি ছেড়ে এসেছি, আর তুমি শুধু একটা জুবায়েরকে নিয়ে পড়ে আছো। তুমি কি ছেড়ে এসেছো তানিশা? সেই সব শোনার সময় এখনো আসেনি। এখন শুধু এটা জেনে রাখো, জুবায়ের বা অন্য কেউ কখনো আমার জীবনে জায়গা নিতে পারবে না, কারণ এই জায়গাটা আমি একজনকে অনেক আগেই দিয়ে দিয়েছি। কাকে? একজন রাগী, জেদি আর বোকা ছেলেকে, যে তার বউয়ের কদর করতে একটু সময় নিচ্ছে। এদিকে আয়ান মুখ তুলে তানিশার দিকে তাকায়। তানিশার চোখে পানি টলমল করছে, কিন্তু ঠোঁটে মিষ্টি একটা হাসি। আয়ান তার নিজেকে সামলে রাখতে পারে না। সে তানিশার ঠোঁটে গভীরভাবে চুমু খায়। তানিশাও কোনো বাধা না দিয়ে সেই চুমুর জবাব দেয়। তাদের দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত রুমের নিস্তব্ধতাকে আরও ভারী করে তোলে। দীর্ঘক্ষণ পর আয়ান তানিশাকে ছাড়ে। দুজনেই হাঁপাচ্ছে। আমি তোমাকে এত সহজে ছাড়বো না তানিশা। তুমি আমার সাথে আজ যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত আয়ান, তবে সেটা যেন মধুর হয়। আয়ান তানিশাকে কোলে তুলে নেয়। তানিশা আয়ানের গলার কাছে মুখ লুকিয়ে আসে। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দ আর এই ঘরের ভেতর উষ্ণতা যেন একে অপরে পরিপূরক হয়ে উঠেছে। আয়ান তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে। তানিশা আয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। আয়ান, হুম? কাল সকালে কিন্তু আমাকে অফিসে ড্রপ করে দিয়ে আসতে হবে। অফিসে যাওয়ার দরকার কি? সারাদিন আমার সাথে ঘরে থাকলেই তো পারো। বাবা রে, একদিনেই এত অধিকার? আগে প্রেম করো, আগে প্রমাণ করো যে তুমি আমার ভালো বর হতে পারবে, তারপর দেখব। প্রমাণ আমি আজ রাতেই করে দেব। আয়ান তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা মনে হয় যে সে যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে। গত 7 বছরে যে কষ্ট আর অপেক্ষা তা আজ সার্থক হতে চলেছে। সে মনে মনে ভাবে, আয়ান যদি সত্যটা জানতে পারে তবে কি হবে? সে কি তানিশাকে আগের মতো ভালোবাসবে, নাকি এই ভালোবাসা করুণায় পরিণত হবে? এই চিন্তাটা তানিশার মনে সাময়িক একটা ভয় সৃষ্টি করলেও আয়নের বুকের উষ্ণতায় সে সব ভুলে যায়। আজ অফিসে না গেলে খুব কি ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না, তবে আমার একটা জরুরি মিটিং আছে বসের সাথে। আর তাছাড়া কাল রাতের পর আমার মনে হচ্ছে তোমার কাছ থেকে একটু দূরে থাকাই আমার স্বাস্থ্যের জন্য ভালো। কাল রাতে আবার আমি কি করলাম? আমি তো খুব শান্ত একটা ছেলে। খুব শান্ত ছেলে, তাই না? আমার ঘাড়ের কাছে এই দাগটা কি এমনি এমনি হয়েছে? আমি এখন অফিসে এই দাগ নিয়ে কিভাবে যাব সেটা ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ডাকটা তো আমি ইচ্ছে করে দেইনি, তুমি তো আমাকে পাগল করে দিয়েছিলে। আর অফিসে সবাই জানুক না যে তুমি বিবাহিত এবং তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে, এতে লজ্জার কি আছে? এদিকে আয়ান বিছানা থেকে উঠে এসে তানিশার পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিল। আয়নের স্পর্শ পেয়ে সে হালকা শিউরে ওঠে। আয়ান তানিশার ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে চুমু খায়। তানিশার ভেজা চুলের মিষ্টি গন্ধ আয়নের নেশা ধরিয়ে দেয়। ছাড়ো আয়ান, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি তো দেখছি সকাল সকাল আবার শুরু করে দিলে। আমি তোমাকে ছাড়ার জন্য তো বিয়ে করিনি, তুমি আমার বউ। তোমার ওপর
আমার পুরো অধিকার আছে। কাল রাতে তুমি আমাকে যে অধিকার দিয়েছো সেটা আমি আর হাতছাড়া করতে চাই না। অধিকার আদায় করতে হলে দায়িত্ব নিতে হয় আয়ন সাহেব। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তুমি আমাকে অফিসে ড্রপ করে তারপর নিজের কাজে যাবে। ঠিক আছে ম্যাডাম, 10 মিনিটের মধ্যে আমি রেডি হচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? আজ সন্ধ্যায় অফিস থেকে সোজা বাড়িতে আসবে। ওই জুবাইর বা অন্য কারোর সাথে কোনো আড্ডা নয়, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে, এইবার তো আমাকে ছাড়ো। নিচে মা নিশ্চয়ই নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছেন। আয়ান তানিশাকে ছেড়ে দিয়ে হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে যায়। তানিশা আয়নার দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে আজ খুব সকাল সকাল সবাই উপস্থিত। রিয়া টেবিলে বসে আপন মনে মোবাইল চাপছে। গুড মর্নিং ভাবি, আজ তোমাকে খুব গ্লোয়িং লাগছে। ব্যাপার কি? কাল রাতে চাঁদের আলো কোনো বিশেষ প্রভাব নাকি? রিয়া, তুই কিন্তু দিন দিন খুব বেশি পাজি হয়ে যাচ্ছিস। আমি তোর বড় ভাইয়ের বউ, আমাকে একটু সম্মান কর। সম্মান তো করি ভাবি, কিন্তু ভাইয়া কোথায়? আজ তো মনে হচ্ছে সে একদম সুবোধ বালক হয়ে গেছে। এত সকালে তো ভাইয়ার ঘুমই ভাঙি না। রিয়া, তুই ওকে একদম খেপাবি না। তানিশা মা, আয়ান কোথায়? ও কি নাস্তা করবে না? ও রেডি হচ্ছে মা, এক্ষুনি চলে আসবে। তানিশা মা, তুমি তো দেখছি আমার রাগী ছেলেটাকে একদম জাদুর মতো বদলে দিয়েছো। হ্যাঁ, কাল রাতেও যেভাবে তোমার পক্ষ নিয়ে সবার সামনে কথা বললো, আমার তো বুকটা গর্বে ভরে গেছে। বাবা, আয়ান আসলে খুব ভালো একটা ছেলে। ও শুধু নিজের অনুভূতিগুলো ঠিকমতো প্রকাশ করতে পারে না, একটু সময় দিলে সব ঠিক করে নেবে। আয়ান রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করে। তার চোখে মুখে একটা আলাদা উজ্জ্বলতা। সে সোজা তানিশার পাশের চেয়ারটায় গিয়ে বসে। রহমান চাচা গরম পরোটা আর সবজি নিয়ে আসেন। সুপ্রভাত সবাইকে। মা, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। বাহ, আজ তো সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছে। ভাইয়ার মুখে এত সকাল সকাল হাসি। তুই চুপ করবি রিয়া, আমি হাসলে তোর সমস্যা কি? আরে রিয়া, নতুন বিয়ে করলে মানুষের একটু আটটু পরিবর্তন আসে। আয়ান এখন বুঝতে শিখেছে বউয়ের কদর কি জিনিস। তা আয়ান, আজ কি অফিসে যাবি নাকি বউয়ের আসল ধরে বাসায় বসে থাকবে? চাচা, আপনি কিন্তু সকাল সকাল আমাকে রাগানোর চেষ্টা করছেন। আমি তানিশাকে অফিসে ড্রপ করে নিজের কাজে যাব। নাস্তা শেষে আয়ান আর তানিশা গাড়ির দিকে এগোয়। আয়ান আজ নিজেই ড্রাইভ করছে। তানিশা সিট বেল্ট বেঁধে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত চুপচাপ কেন? অফিসের টেনশন? না, টেনশন ঠিক নয়, একটা কথা ভাবছিলাম। কি কথা? আমার সাথে শেয়ার করা যায় না? অবশ্যই যায়। আমি ভাবছিলাম, তুমি কি সত্যিই আমাকে মন থেকে মেনে নিয়েছো আয়ান, নাকি কাল রাতের ব্যাপারটা শুধু একটা মুহূর্তের আবেগ ছিল? তুমি আমাকে এত সস্তা ভাবলে তানিশা? আমি আবেগ দিয়ে জীবন চালাই না। হ্যাঁ, প্রথমে আমি এই বিয়েটা মানতে পারিনি, কিন্তু কাল রাতে আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জরুরি। সত্যি বলছো? একদম সত্যি। আমি হয়তো গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমার অনুভূতিগুলো মিথ্যে নয়। তানিশা আয়ানের দিকে তাকিয়ে হাসে। আয়ান এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাত দিয়ে তানিশার হাত শক্ত করে ধরে। অফিস পৌঁছানোর পর তানিশা গাড়ি থেকে নামার আগেই আয়ান তাকে ডাকে। তানিশা, শোনো। বলো। সন্ধ্যায় ঠিক 5টায় আমি নিচে থাকবো, লেট করবে না। ঠিক আছে, সাবধানে ড্রাইভ করো। তানিশা অফিসে ঢুকে সোজা নিজের ডেস্কে চলে যায়। সেখানে জুবায়ের আর নীলা আগে থেকেই উপস্থিত ছিল। এই যে আমাদের নতুন বউ, খবর কি? আজ তো দেখছি মুখ একদম উজ্জ্বল। আয়ন ভাই কি লাইনে চলে এসেছে? জুবায়ের, আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। আর হ্যাঁ, তোদের ওই জেলাসি প্ল্যান কিন্তু ভালোই কাজ করছে। ও কাল রাতে রীতিমতো আমাকে অধিকার দেখানো শুরু করেছে। তাহলে তো ভালো, তুই তো এটাই চেয়েছিলি, কিন্তু আসল সত্যিটা কবে বলবি? এক্ষুনি নয় নীলা, ওকে বুঝতে হবে যে আমি ওর জীবনে কতটা মূল্যবান। ও এখনো পুরোপুরি ম্যাচিউর হয়নি। সময় আসুক, তারপর সব জানাবো। তানিশা, তুমি কি একটু আমার কেবিনে আসবে?
জি বস, আমি আসছি। তানিশা মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দুপুরে আয়ান তার বন্ধুর সাথে একটা ক্যাফেতে বসে আছে। সাজিদ আর ফয়সাল আড্ডা দিচ্ছে। এমন সময় মিম সেখানে এসে হাজির হয়। হাই গাইস, কি খবর সবার? আরে মিম, তুই হঠাৎ এখানে? এমনি আসলাম, দেখলাম তোমরা এখানে বসা। আয়ান, তুমি কেমন আছো? আমি ভালো আছি মিম, তুমি বসো। আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য খুঁজছিলাম আয়ান। জানি না কথাটা বলা ঠিক হবে কি না। কি কথা, বলে ফেলো। তুমি তো তানিশা ভাবিকে নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছো দেখলাম, কিন্তু তুমি কি জানো বছর তিনেক আগে ওনার কানাডায় যাওয়ার কথা ছিল। ফুল স্কলারশিপ নিয়ে সব রেডি ছিল, কিন্তু হঠাৎ করে উনি যাওয়া ক্যান্সেল করে দেন। তো এত সমস্যা কোথায়? মানুষ অনেক কারণেই বিদেশ যাওয়া ক্যান্সেল করতে পারে। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো কেন ক্যান্সেল করেছিল সেটা জানো। আমি আমার এক কাজিনের কাছ থেকে শুনেছি তানিশা নাকি কোনো একটা ছেলের জন্য বিদেশ যাওয়া বাদ দিয়েছিল। সেই ছেলের খুব বড় কোনো বিপদ ছিল। তানিশা তাকে এতটাই ভালোবাসতো যে নিজের ক্যারিয়ার স্বপ্ন সব ধুলোয় মিশিয়ে দেয়। মিমের কথা শুনে আয়নের মুখের হাসি মিলিয়ে যায়। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। তুমি এসব কি বলছো মিম? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নেই আয়ান, তবে কথাটা বাতাসে ভাসে। তুমি তোমার বউকে এতটা অন্ধভাবে বিশ্বাস করো না। ওনার বয়স তোমার চেয়ে বেশি, ওনার জীবনে গভীর কোনো অতীত থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। যে মেয়ে একটা ছেলের জন্য কানাডা যাওয়া ক্যান্সেল করতে পারে, তার মনে সেই ছেলের জায়গা কতটা শক্ত সেটা একবার ভেবে দেখো। মিম, তুই না জেনে অন্যর বউ সম্পর্কে এসব আজে বাজে কথা বলিস না তো। আয়ান, তুই ওর কথায় কান দিস না। আমি উঠছি সাজিদ, আমার একটু কাজ আছে। আয়ান, দাঁড়া ভাই, তুই কি সত্যি ওনার কথা বিশ্বাস করছিস? আমি কিছু বিশ্বাস করছি না, কিন্তু আমার জানতে হবে তানিশা 3 বছর আগে কেন কানাডা যায়নি। ও তো আমাকে কখনো এসব বলেনি। আয়ান ক্যাফে থেকে বেরিয়ে সোজা তানিশাদের অফিস চলে যায়। ঘড়িতে তখন বিকেল 4টে। আয়ান তানিশাকে ফোন করে নিচে আসতে বলে। তানিশা তাড়াহুড়া করে নিচে নেমে আসে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? 5টায় আসার কথা ছিল না? তুমি গাড়িতে ওঠো তানিশা, কথা আছে। কি হয়েছে আয়ান, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? বললাম তো গাড়িতে ওঠো, এখানে সবার সামনে আমি সিন ক্রিয়েট করতে চাই না। তানিশা চুপচাপ গাড়িতে গিয়ে বসে। আয়ান গাড়ি স্টার্ট দেয়। সে গাড়ি নিয়ে শহরের বাইরে একটা ফাঁকা রাস্তার পাশে এসে থামায়। এবার বলবে কি হয়েছে? 3 বছর আগে তোমার কানাডায় যাওয়ার কথা ছিল, তুমি যাওনি কেন তানিশা? তুমি হঠাৎ এই পুরনো কথা কোথা থেকে শুনলে? যেখান থেকেই শুনি না কেন, আমাকে সত্যিটা বলো। তুমি কি কোনো ছেলের জন্য নিজের স্কলারশিপ ক্যান্সেল করেছিলে? তোমাকে কে বলেছে এসব? মিম। কে বলেছে সেটা বড় কথা নয়, কথাটা সত্যি কিনা সেটা বড় কথা। তুমি আমাকে কাল রাতে আমার কাছে আসার সুযোগ দিলে, আর আজ আমি জানতে পারছি তোমার জীবনে অন্য কেউ ছিল যার জন্য তুমি নিজের পুরো জীবন স্যাক্রিফাইস করেছো। আয়ান, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, এটা সত্যি যে আমি কানাডা যাইনি, আর এটাও সত্যি যে আমি একটা মানুষের জন্য নিজের ক্যারিয়ার ছেড়েছিলাম। কে সেই ছেলে? জুবাইর? জুবাইর কেন হতে যাবে? জুবাইর তো আমার কলিগ। তাহলে কে? তুমি তাকে ভালোবাসতে? খুব বাসতাম আয়ান, জীবনের চেয়েও বেশি বাসতাম। ওর যখন বিপদ আসে আমার মনে হয়েছিল আমার নিজের পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তাই কানাডা যাওয়ার সব স্বপ্ন আমি এক নিমেষে শেষ করে দিই ওকে বাঁচানোর জন্য। তানিশা কথাগুলো খুব শান্ত গলায় বলল, কিন্তু তার চোখ দুটো ছলছল করে ওঠে। আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তানিশার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়। সে রাগে স্টিয়ারিংয়ের ওপর জোরে একটা ঘুষি মারে। তাহলে আমাকে বিয়ে করলে কেন তানিশা? আমার বাবার সম্পত্তির লোভে, নাকি ওই ছেলেটা তোমাকে ধোকা দিয়েছে বলে আমাকে বলির পাঠা বানালে? মুখ সামলে কথা বলো আয়ান, আমি কাউকে ধোকা দেইনি।
আর কেউ আমাকেও ধোকা দেয়নি। পরিস্থিতি এমন ছিল যে আমার কাছে কোনো উপায় ছিল না। আর তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা দুই পরিবারেরই। এইখানে লোভ বা বলির পাঠার কোনো বিষয় নেই। তুমি এখনো তাকে ভালোবাসো? কিছু ভালোবাসা কখনো মরে যায় না আয়ান, সেগুলো বুকের খুব গভীরে যত্ন করে লুকিয়ে রাখতে হয়। আর আমি কে তোমার? তুমি আমার বর্তমান, তুমি আমার বিবাহিত স্বামী। আমাদের বিয়েটা পুরোপুরি হালাল এবং ইসলামিক রীতি মেনে হয়েছে। আমি কখনোই তোমার অধিকার ক্ষুণ্ণ হতে দেব না। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়ে আমার ওই অতীত মুছিয়ে দিতে পারো। চ্যালেঞ্জটা নেবে? তানিশা এক দৃষ্টি আয়নের চোখের দিকে তাকিয়ে থাকে। আয়নের বুকের ভেতরটা রাগে, অভিমানে এবং ঈর্ষায় জ্বলে যাচ্ছে। সে কিছুতে মেনে নিতে পারছে না যে তানিশার মনে অন্য কোনো পুরুষের রাজত্ব ছিল। সে হঠাৎ করে তানিশাকে দুই হাত দিয়ে শক্ত করে নিজের দিকে টেনে নেয়। আমি কোনো চ্যালেঞ্জ নিতে রাজি নই তানিশা। আমি শুধু জানি তুমি আমার। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সব কিছু এখন থেকে শুধু আমার। আমি ওই ছেলের নাম তোমার মাথা থেকে এমনভাবে মুছে দেব যে তুমি স্বপ্নেও আর কাউকে ভাবতে পারবে না। এত অহংকার ভালো নয় আয়ান। মন থেকে কাউকে মোছা এত সহজ নয়। সহজ কি কঠিন সেটা আমি আজ রাতেই তোমাকে বুঝিয়ে দেব। এদিকে আয়ান গাড়ি স্টার্ট দেয়, খুব রাফভাবে ড্রাইভ করতে শুরু করে। তানিশা চুপ করে সিটে বসে থাকে, তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি। আয়ান ঈর্ষায় কতটা পাগল হতে পারে সেটা দেখার জন্য তানিশা এই চালটা চেলেছে। সে জানে আয়ান তাকে কতটা আপন করে নিতে চাইছে। রাতের বেলা দিনের শেষে সবাই ঘুমিয়ে পড়েছে। আয়ান নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। তানিশা বিছানায় বসে বই পড়ছিল। আয়ান সোজা গিয়ে তানিশার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কি করছো কি আয়ান? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি আমাকে পাগল করে দিয়েছো। এদিকে আয়ান তানিশাকে বিছানার ওপর চেপে ধরে, তার চোখ দুটো লাল হয়ে আছে। তানিশা একটু ভয় পায় না, বরং সে মুগ্ধ হয়ে আয়নের এই রাগী রূপটা দেখে। আয়নের পরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়েছে। বলো, ওই ছেলেটা তোমাকে কিভাবে ছুতো? এভাবে নাকি আরো কাছে আসতো? আয়ান, তুমি লিমিট ক্রস করছো। আমার লাগছে। লাগুক। আমি আজ তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে আমার নাম লিখে দেব, যাতে তুমি বুঝতে পারো তুমি কার স্ত্রী। আয়নের গরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়েছে। আয়ান পাগলের মতো তানিশার ঘাড়ে মুখে চুমু খেতে শুরু করে। তানিশা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আয়নের এই তীব্র ভালোবাসার কাছে হার মানে। সে তার দুই হাত দিয়ে আয়নের চুলগুলো খামচে ধরে। আয়নের রাগ ধীরে ধীরে একটা বনু আদরে পরিণত হয়। সে তানিশার শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। রুমের ভেতরের পরিবেশটা মুহূর্তে এক অদ্ভুত উত্তাপে ভরে ওঠে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আয়ান, নাকি শুধু এই ছেলেটার উপর রাগ করে এসব করছো? আমি তোমাকে ভালোবাসি তানিশা। আমি সহ্য করতে পারি না যে তোমার জীবনে অন্য কেউ ছিল। আমি তোমাকে পুরোপুরি নিজের করে নিতে চাই। তাহলে নাও, আমি তো তোমারই। আয়ান তানিশার ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তানিশার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটা কষ্টের জল নয়, এটা প্রাপ্তির আনন্দ। সে মনে মনে ভাবে আয়ান যখন আসল সত্যটা জানবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। কিন্তু আপাতত সেই রাতের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চায়। আয়ান প্রমাণ করতে চায় সে তানিশার জীবনে একমাত্র পুরুষ, আর তানিশা সেই প্রমাণ হাসি মুখে গ্রহণ করছে। তবে জুবায়ের এবং ওই রহস্যময় অতীতের ছায়া আয়ানের মন থেকে পুরোপুরি দূর হয়নি। সামনের দিনগুলোতে তাদের এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আজ তোমার অফিসে যাওয়া হচ্ছে না তানিশা? তুমি সারাদিন এই ঘরে আমার সাথে থাকবে? সকাল সকাল পাগলামি শুরু করলে আমাকে ছাড়ো, আমাকে রেডি হতে হবে। আজ অফিসে অনেক কাজ আছে। অফিসের কাজের চেয়ে আমার কাজ বেশি জরুরি। কাল রাতে আমি তোমাকে বলেছিলাম না, তুমি শুধু আমার। তোমার ওই অতীতের ছেলের স্মৃতি আমি আজ চিরতরে মুছে দেব। তুমি কাল রাতে যথেষ্ট মুছেছো। আমার ঘাড়ে কাঁধে এমনভাবে দাগ বানিয়েছো যে শাড়ি পরলেও ঢাকা যাচ্ছে না। এখন আমাকে দয়া করে ছাড়ো। ছাড়ার জন্য তো তোমাকে নিজের বানাইনি। তুমি আমার স্ত্রী। তোমার প্রতিটি নিঃশ্বাসের উপর এখন আমার অধিকার। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা চাই? বুঝতে পারছি বাবা, খুব বুঝতে পারছি, কিন্তু এখন উঠতেই হবে।
নিচে বাবা মা অপেক্ষা করছেন। আয়ান তানিশাকে 2 হাত দিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। তানিশা আয়ানের বুকের লোমগুলো আঙুল বুলিয়ে দেয়। আয়ান তানিশার কপালে, নাকে এবং সবশেষে ঠোঁটে একটা দীর্ঘ আর গভীর চুমু খায়। তানিশা চোখ বন্ধ করে আয়নের এই বুনো আদর গ্রহণ করে। বেশ কিছুক্ষণ পর আয়ান তানিশাকে ছেড়ে দেয়। তানিশা দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আয়ান মুচকি হেসে বিছানায় শুয়ে থাকে। সকালে ডাইনিং টেবিলে আজ উৎসবের আমেজ। রফিক সাহেব, সালমা বেগম, রহমান চাচা সবাই খুব ব্যস্ত। আমরা তো সেদিন তাড়াহুড়ো করে শুধু আকদার নিকাহটা সেরেছিলাম, আত্মীয় স্বজন সবাইকে সেভাবে জানানো হয়নি। তাই ভাবছি আগামী শুক্রবার সুন্নাহ মেনে ওয়ালিমাটা করে ফেলি। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। আমার একমাত্র ছেলের বৌভাত, দুমদাম তো একটু করতেই হবে। রহমান ভাই, আপনি কাল থেকেই সব বাজারের লিস্ট করতে শুরু করে দিন। জি খালাম্মা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ছোট সাহেব আর দাদুমণির ওয়ালিমা বলে কথা। ওয়ালিমা তো করবেন, কিন্তু আপনাদের ছেলে তো দেখি বউয়ের আসল ধরে ঘুরছে, সকালে উঠার নামেই নেই, বউয়ের কথা উঠে আর বসে। চাচা, আপনি কিন্তু খামোখাই ভাইয়ার পেছনে লাগছেন। ভাইয়া তো আগের চেয়ে অনেক বেশি রেসপন্সিবিলিটি হয়েছে, আর ভাবিও তো চাকরি সামলে বাড়ির সব দিক খেয়াল রাখছে। এমন সময় তানিশা আর আয়ান একসাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তানিশার পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, আয়ানের পরনে ফর্মাল শার্ট আর প্যান্ট। গুড মর্নিং সবাইকে। মা, নাস্তা কি রেডি? হ্যাঁ মা, সব রেডি। আয়ান তুই বস, তোর বাবা আগামী শুক্রবার তোদের ওয়ালিমার আয়োজন করতে চাইছে। ওয়ালিমা? এত তাড়াতাড়ি? আরে তাড়াতাড়ি কোথায়? ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ের পর ওয়ালিমা করাটা সুন্নত। আমরা শুধু কবুল পড়িয়ে বিয়ে দিয়েছিলাম, এবার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, বুঝলে তো? হ্যাঁ, বাবা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি তানভীর ভাইকে বলে দেব যেন আমাদের আত্মীয়দের সবাইকে দাওয়াত দিয়ে দেয়। দাওয়াত তো দেবেন, কিন্তু ওই তানিশার খালার যেন বেশি মাতাব্বরি না করে। বিয়ের দিন যেভাবে কথা শোনাচ্ছিল, আমার তো মেজাজই গরম হয়ে গিয়েছিল। চাচা, খালা আমাদের গুরুজন, উনি একটু শাসন করতেই পারেন। আপনি অযথাই সিন ক্রিয়েট করবেন না। আয়নের মুখে তানিশার খালার সাপোর্ট শুনে সবাই অবাক হয়ে যায়। তানিশার টেবিলের নিচ দিয়ে আয়ানের পায়ে হালকা একটা চিমটি কাটে। আয়ান তানিশার দিকে তাকিয়ে চোখ মারে। নাস্তা শেষে আয়ান তানিশাকে অফিসে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। দুপুরে আয়ানের অফিসে সাজিদ আর ফয়সাল আসে। কিরে দোস্ত, তোর ওয়ালিমা নাকি শুক্রবার? আঙ্কেল তো সকালে ফোন করে জানালো। হ্যাঁ, বাবা হঠাৎ করেই প্ল্যান করলো। তোদের সবাইকে কিন্তু থাকতে হবে। আমরা তো থাকবই, কিন্তু তোর খবর কি? মিমের কথা শুনে কাল তো তুই ছটপট করছিলি। তানিশা ভাবির অতীত নিয়ে কিছু জানতে পারলি? হ্যাঁ, জেনেছি। কি জানালি? মিমের কথা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তানিশা একটা ছেলের জন্য কানাডা যাওয়া ক্যান্সেল করেছিল। সে ওই ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। সাজিদ আর ফয়সাল একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। তারা বুঝতে পারে না আয়ন এত শান্তভাবে কথাগুলো কিভাবে বলছে। ভাই, তুই এত নর্মাল কিভাবে আছিস? তোর বউ অন্য একটা ছেলেকে ভালোবাসতো আর তুই কিছু বললি না? বলার কিছু নেই ফয়সাল, অতীত অতীতই। তানিশা এখন আমার স্ত্রী, আর আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। আমি ওকে এত বেশি ভালোবাসবো যে ও ওই ছেলের নাম চিরতরে ভুলে যাবে। ঠিক সেই মুহূর্তে মিম সেখানে উপস্থিত হয়। তার মুখে একটা চশমা আর হাতে একটা ফাইল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আয়ান, ওই মেয়ের চরিত্রে সমস্যা আছে। তুমি এখনো সময় থাকতে ডিভোর্স দিয়ে দাও। মিম, তুমি তোমার লিমিট ক্রস করছো। তানিশা আমার স্ত্রী, ওর চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তোমার ভালো চাই আয়ান। তুমি কেন বুঝতে চাইছো না যে ও তোমাকে ঠকাচ্ছে? ও তোমাকে ঠকাচ্ছে না, ও আমাকে সত্যিটা বলেছে। আর শোনো মিম, শুক্রবার আমাদের ওয়ালিমা, তুমি চাইলে আসতে পারো, কিন্তু আমার বউয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু বন্ধুত্বের খাতির মানব না। মিম অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সাজিদ আয়নের কাঁধে হাত রাখে। তুই অনেক মেচিউর হয়ে গেছিস দোস্ত। তানিশা ভাবি আসলে তোর জন্য পারফেক্ট।
এদিকে তানিশার অফিসে বেশ কাজের চাপ। নীল আর জুবাই তানিশার ডেস্কে আসে। তানিশা, ওয়ালিমার খবর তো পেলাম, কিন্তু আসল খবর কি? আয়ান ভাই কি এখনো ওই কাল্পনিক অতীত নিয়ে জ্বলছে? জ্বালাচ্ছ মানে? রীতিমতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জ্বলছে মানে রীতিমতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই কিন্তু সত্যি বেশি রিস্ক নিচ্ছিস। ছেলেটা তোকে মন থেকে ভালোবাসে, আর তুই ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস। কাল রাতে তো রাগে আমাকে ছিঁড়ে ফেলতে চাইছিল। এটা ব্ল্যাকমেল নয় নীলা। আমি চাই ও ওর ভালোবাসার গভীরতাটা বুঝুক। ও জানুক যে আমাকে হারানো ওর জন্য কতটা কষ্টের হতে পারে। কিন্তু তুই ওকে কবে বলবি যে ওই কানাডা যাওয়ার ক্যান্সেল করার পেছনে হিরোটাও নিজেই? ওয়ালিমার দিন রাতে যখন সব আত্মীয় স্বজন চলে যাবে, তখন আমি ওকে ওই পুরনো ফাইলটা দেব, যেখানে ওর নির্দোষ প্রমাণের সব পেপারস আছে। আরিফ সাহেব তানিশার বস সেখানে আসেন। তানিশা, তোমার অলিমার দাওয়াত কিন্তু আমি পেয়েছি। আমি আর আমার স্ত্রী অবশ্যই আসব। থ্যাংক ইউ বস। আপনাদের উপস্থিতি আমার জন্য অনেক সম্মানের। বিকেলবেলা দুই পরিবারের সবাই মিলে কমিউনিটি সেন্টারে ওয়ালিমার প্রস্তুতি দেখতে গেছে। কামাল সাহেব, ফাহিমা বেগম, তানবীর, সুমি, আনিস চাচা সবাই উপস্থিত। রফিক চাচা, ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে, একদম ছিমছাম আর ক্লাসিক। তানিশা মা তো এটাই পছন্দ করে। আমি ডেকোরেটরকে বলেছিলাম ওর পছন্দ মতো সব সাজাতে। তা তো করবেনি, আমার ভাগিনা বলে কথা। ও তো আর জেসিমি নয়। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাগ্নে তো একদম আসমান থেকে নেমে আসা পরি। আমরা তো সবাই প্রজা। ভাইজান, আপনারা আবার শুরু করলেন? ছেলে মেয়ের খুশির দিন, আপনারা একটু শান্ত হন। আয়ান আর তানিশা এক পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তানিশার হাতটা আয়ানের হাতের মুঠোয় শক্ত করে ধরা। তোমার খালা আর আমার চাচা মনে হচ্ছে ওয়ালিমার দিন একটা কুরুক্ষেত্র বাঁধাবে। বাধা তো দাও, আমরা আমাদের মতো থাকবো। আচ্ছা আয়ান, তুমি কি এখনো ওই ছেলেটার ওপর রেগে আছো? প্লিজ তানিশা, এই সুন্দর মুহূর্তে ওই জঞ্জালের কথা তুলো না। আমি ওর কথা ভাবতে চাই না। জঞ্জাল? তুমি যাকে জঞ্জাল বলছো সে কিন্তু একসময় আমার পুরো পৃথিবী ছিল। তুমি ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছো, তাই না? তুমি জানো এসব শুনলে আমার মেজাজ কেমন খারাপ হয়। আমি তো শুধু সত্যিটা বলছি। তুমি কি চাও আমি তোমার কাছে মিথ্যা বলি? আমি চাই তুমি শুধু আমার কথা ভাবো। আচ্ছা, ওই ছেলের এমন কি গুণ ছিল যা আমার নেই? সে খুব সাহসী ছিল, আর সে কখনোই নিজের ইগোকে ভালোবাসার চেয়ে বড় করে দেখতো না। আয়ান তানিশার হাতটা ছেড়ে দেয়। তার চোয়াল শক্ত হয়ে আসে। সে কিছু না বলে সেখান থেকে সোজা গাড়ির দিকে চলে যায়। তানিশা বুঝতে পারে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে, কিন্তু সে জানে এই রাগটাই একসময় আয়ানের জন্য সবচেয়ে বড় চমক হয়ে আসবে। রাতের বেলা আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে। তানিশার রুমে ঢুকে আয়ানকে ব্যালকনিতে দেখে তার কাছে যায়। তানিশার পরনে একটা কালো সিল্কের নাইট গাউন। তুমি আবার সিগারেট খাচ্ছ? আমি না তোমাকে বারণ করেছিলাম? আমার শরীরে বিষ যাচ্ছে, তোমার তাতে কি? তুমি তো তোমার ওই সাহসী প্রেমিকের চিন্তায় মগ্ন। তুমি কি বাচ্চাদের মতো অভিমান করছো আয়ান? অভিমান নয় তানিশা, এটা আমার হার। আমি আমার নিজের স্ত্রীর মন থেকে অন্য একজন পুরুষের রাজত্ব কাটতে পারছি না। আমি কাল সারা রাত তোমাকে ভালোবেসেছি, তোমার প্রতিটি স্পর্শে আমি মিশেছিলাম, আর আজ তুমি আবার সেই ছেলের গুণগান গাইছো। আয়ানের গলাটা ধরে আসে, তার চোখে স্পষ্ট জল। তানিশাই প্রথম আয়ানকে এত অসহায় অবস্থায় দেখল। তানিশার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সে বুঝতে পারে তার এই খেলাটা আয়ানকে ভেতর থেকে কতটা ভেঙে দিচ্ছে। আয়ান, আমার দিকে তাকাও। তাকাতে চাই না, তুমি যাও এখান থেকে। তানিশা জোর করে আয়নের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে নিচে ফেলে দেয়। তারপর সে আয়নের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। আয়ান প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও তানিশার এই তীব্র ভালোবাসার কাছে সে দ্রুত আত্মসমর্পণ করে। সে তানিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে, তাকে শূন্যে তুলে নেয়। তুমি হারোনি আয়ান, তুমি জিতে গেছো। তুমি আমার সবটুকু জিতে নিয়েছো। তুমি মিথ্যা বলছো তানিশা, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমি কখনো মিথ্যা বলি না, তুমি বিশ্বাস করো। ওই ছেলের জায়গা তুমি পুরোপুরি নিয়ে নিয়েছো।
আমার হৃদয়ে এখন শুধু তোমার নাম লেখা। আয়ান তানিশাকে কোল থেকে নামিয়ে সোজা বিছানায় নিয়ে যায়। সে তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে। আমি তোমাকে এত ভালোবাসবো তানিশা, এত ভালোবাসবো যে তুমি ওই ছেলের নাম চিরতরে ভুলে যাবে। আমি ভুলে গেছি আয়ান, আমি সব কিছু ভুলে গেছি। এখন শুধু তুমি আছো। আয়ান তানিশার নাইট গাউনের ফিতেগুলো আলতো করে খুলে দেয়। তানিশা চোখ বন্ধ করে আয়ানের স্পর্শ অনুভব করে। আয়ানের প্রতিটি চুমু, প্রতিটি আদর যেন তানিশার শরীরের সাথে সাথে মনের গভীরের সব ক্ষত সারিয়ে দিচ্ছে। ঘরের ভেতরে আলোটা খুব মৃদু। সেই আবছা আলোয় দুজনের শরীর যেন একাকার হয়ে যায়। আয়ান পাগলের মতো তানিশাকে নিজের অধিকারের চাদরে মুড়ে ফেলে। তানিশা বুঝতে পারে আয়নের এই পজিটিভনেস আসলে ওর গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। পরদিন সকাল, ওয়ালিমার আগের দিন। বাড়িতে মেহমান গিজগিজ করছে। সুমি আর রিয়া মিলে সারা বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছে। রিয়া, তুই লাল গোলাপগুলো সিঁড়ির রেলিংয়ে লাগা আর সাদাগুলো ড্রয়িং রুমে। আচ্ছা, যাচ্ছি। কিন্তু ভাইয়া আর ভাবি কোথায়? সকাল 10টা বাজে, এখনো রুম থেকে বের হয়নি। নতুন বিয়ে, একটু ঘুমাতে দে না। তুই এত ডিস্টার্ব করিস কেন? রুমের ভেতর আয়ান তানিশাকে বুকের উপর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশার ঘুম আগেই ভেঙেছে, কিন্তু আয়ানের শক্ত বাঁধনের কারণে সে উঠতে পারছে না। আয়ান ছাড়ো এবার, আমাকে উঠতে হবে। বাড়িতে অনেক মেহমান। মেহমানের মতো থাকবে, আমার বউ আমার বুকে থাকবে। তুমি দিন দিন খুব বেশি রোমান্টিক আর অসভ্য হয়ে যাচ্ছ। বাবা মা কি ভাববেন? যা খুশি ভাবুক, আমি আমার লিগেল ওয়াইফকে জড়িয়ে ধরে আছি, অন্য কারো বউকে তো নয়। তানিশা আয়ানের বুকে হালকা একটা চিমটি কাটে। আয়ান উফ করে তানিশাকে ছেড়ে দেয়। তানিশা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে যায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। কাজী সাহেব এসেছেন আজ খোঁজ খবর নিতে। রফিক সাহেব, আপনাদের ছেলে বউকে দেখে খুব ভালো লাগছে। মাশাল্লাহ, খুব সুন্দর জুটি হয়েছে। আল্লাহ এদের দাম্পত্য জীবন সুখের করুক। আলহামদুলিল্লাহ কাজী সাহেব, সব আপনাদেরই দয়ায়। তানিশা মা, তুই ঠিকমতো খাচ্ছিস তো? মুখটা কেমন শুকিয়ে গেছে মনে হচ্ছে। শাশুড়ি আম্মা, আপনার মেয়ের মুখ শুকায়নি, ও শুধু আমাকে টেনশনে রাখার নতুন ফন্দি খোঁজে। আমি আবার কবে ফন্দি খুঁজলাম? আয়ান, আমার বোনটাকে সাবধানে রাখিস, ও কিন্তু খুব সেনসিটিভ। তানভীর ভাই, ওকে আমি আমার জীবনের চেয়েও বেশি সাবধানে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আয়নের এই কথায় তানিশার বুকটা আনন্দে ভরে ওঠে। সে আর চোখে আয়নের দিকে তাকায়। আয়ানও তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। কাল ওয়ালিমা। তানিশা নিজের রুমে বসে একটা পুরনো ফাইল বের করে। ফাইলের উপর লেখা আয়ানস কেস। এই ফাইলের ভেতরে লুকিয়ে আছে সেই সত্য যা জানার জন্য আয়ান পাগলের মতো ছটফট করছে। তানিশা ফাইলটার উপর হাত বোলায়। কাল তোমার সব অভিমান, সব রাগ ভেঙে চুরমার হয়ে যাবে আয়ান। কাল তুমি জানবে যে তোমার তানিশা কখনো কাউকে ভালোবাসেনি। আমার প্রথম এবং শেষ ভালোবাসা শুধু তুমি। ঠিক তখনই আয়ান রুমে ঢোকে। তানিশা দ্রুত ফাইলটা ড্রয়ারে ঢুকিয়ে ফেলে। কি লুকাচ্ছ ড্রয়ারে? কিছু না, অফিসের কয়েকটা পুরনো পেপারস। অফিসের পেপারস? এত সাবধানে লুকানোর কি আছে? দেখি কি পেপারস। আয়ান ড্রয়ারের দিকে এগোতেই থাকে। তানিশার হার্টবিট দ্রুত হয়ে যায়। সে জানে আয়ান যদি এখন এই ফাইলটা দেখে ফেলে তবে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আয়ান প্লিজ, ওটা আমার পার্সোনাল জিনিস, তুমি ধরবে না। স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল বলে কিছু থাকতে পারে না তানিশা, তুমি নিজেই তো বলেছ। আয়ান ড্রয়ারের হাতলটা ধরে টানে। তানিশা শক্ত করে আয়নের হাত চেপে ধরে। দুজনের চোখের দৃষ্টি একে অপরের উপর স্থির। ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আয়ান কি সত্যি ফাইলটা খুলে ফেলবে, নাকি তানিশা তার এই গোপন রহস্য আরও একটা দিন লুকিয়ে রাখতে পারবে? জুবায়ের আর নীলার প্ল্যান কি সত্যি সার্থক হবে, নাকি আয়ানের এই সন্দেহ তাদের সম্পর্কের এক নতুন সংকেতের দিকে নিয়ে যাবে? ওয়ালিমার রাতের সেই বিশাল টুইস্টের জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। আয়ান আমার দিকে তাকাও। আমি শুধু দেখতে চাই এই ড্রয়ারে তুমি কি লুকিয়েছ। স্বামী স্ত্রীর মাঝে তো কোনো লুকোচুরি থাকার কথা নয়।
এদিকে আয়ান ড্রয়ারের হাতল ধরে টান দিতে তানিশা খুব দ্রুত আয়ানের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। আয়ান চমকে ওঠে। তানিশা নিজের শরীরটাকে আয়নের শরীরের সাথে একেবারে মিশিয়ে দেয়। তানিশার গরম নিঃশ্বাস আয়নের গলার কাছে আছড়ে পড়ে। তানিশার ভেজা চুলের মিষ্টি সুবাস আর তার নরম শরীরের স্পর্শে আয়নের মনোযোগ মুহূর্তে ড্রয়ার থেকে সরে যায়। তানিশা খুব আলতো করে আয়নের কানের লতিতে একটা চুমু খায়। তুমি কি সত্যিই ড্রয়ারের পুরনো কাগজ দেখতে চাও, নাকি আমাকে দেখতে চাও? কাল আমাদের ওয়ালিমা, আর তুমি এখন কাগজের হিসাব মেলাচ্ছ? তুমি আমাকে ইচ্ছে করে ডিস্ট্রাক্ট করছো তানিশা। আমি জানি ওখানে কিছু একটা আছে। হ্যাঁ আছে, ওখানে আমার কিছু জমানো সারপ্রাইজ আছে, যা তুমি আজ নয় কাল রাতে পাবে। এখন তুমি আমাকে আদর করবে, নাকি আমি অন্য ঘরে গিয়ে ঘুমাবো? অন্য ঘরে যাওয়ার কথা শুনতে আয়ান দ্রুত ড্রয়ারের হাতও ছেড়ে দেয় এবং 2 হাত দিয়ে তানিশার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে। আয়ানের চোখের দৃষ্টি গভীর হয়ে ওঠে। সে তানিশাকে 5 গোলা করে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় চলে যায়। তানিশা খিলখিল করে হেসে ওঠে। ড্রয়ারে সেই রহস্যময় ফাইলটি আপাতত সুরক্ষিত থেকেই যায়। পরদিন দুপুরবেলা পুরো কমিউনিটি সেন্টার জমকালো সাজে সাজানো হয়েছে। আজ আয়ান আর তানিশার ওয়ালিমা। 2 পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অফিসের কলিগদের পদচারণায় চারপাশ মুখরিত। ইসলামিক শরিয়া অনুযায়ী সম্পূর্ণ পর্দার সাথে নারী ও পুরুষদের বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে। তবে মূল ডাইনিং হলে 2 পরিবারের ঘনিষ্ঠতা একসাথে আছেন। রহমান, মেহমানদের খাবারের দিকটা ভালো করে খেয়াল রেখো, হ্যাঁ? রোস্ট আর রোজালা যেন কোনো টেবিলে কম না পড়ে। বড় সাহেব, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করছি। ছোট সাহেব আর দাদুমণির আজকের এই খুশির দিনে কোনো কমতি থাকবে না। রফিক, আল্লাহ সত্যি খুব মেহেরবান। আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আজ ছেলে মেয়েদের মাধ্যমে আত্মীয়তায় রূপ নিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঠিক বলেছেন। তানিশা আর আয়ানকে একসাথে স্টেজে কি সুন্দর লাগছে যে, কারো যেন নজর না লাগে। মাশাল্লাহ। আমি তো আগেই বলেছিলাম আমার ছেলের জন্য তানিশাই একদম পারফেক্ট। স্টেজের একপাশে সোফায় বসে আছেন তানিশার খালা এবং আয়ানের চাচা। তাদের মধ্যে বরাবরের মধ্যে তর্ক চলছে। বুঝলেন বেআই সাহেব, আমাদের তানিশা কিন্তু আপনার ভাইপোর জীবনটা একদম গুছিয়ে দিয়েছে। ছেলে তো আগে খালি রাখতেই জানতো। আরে বিআইন সাহেবা, আমাদের আয়ানের মতো এমন সোনার টুকরা স্বামী পেয়েছো বলে তো মেয়ে এত শান্তিতে আছে। আয়ান ভালোবাসতে জানে বলেই তো সংসারটা মধুর হয়েছে। স্টেজে বসে আছে আয়ান আর তানিশা। তানিশার পরনে গাঢ় মেরুন রঙের ভারী লেহেঙ্গা আর আয়ানের পরনে কালো রঙের এক্সক্লুসিভ শেরওয়ানি। আয়ান বারবার আর চোখে তানিশার দিকে তাকাচ্ছে। তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? আমার তো মনে হচ্ছে সবাই তোমাকে দেখছে। আমার খুব জেলাস ফিল হচ্ছে। তুমি কি পাগল হলে? আজ আমাদের ওয়ালিমা, সবাই তো আমাদের দিকেই তাকাবে। তাকাক, কিন্তু তুমি শুধু আমার দিকে তাকাবে। এমন সময় তানিশার অফিসের বস আরিফ সাহেব সেখানে আসেন। কংগ্রাচুলেশন আয়ান এবং তানিশা, তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ বস, আপনি এসেছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। খাবার খেয়ে তারপর যাবেন। একটু পরে কাজী সাহেব স্টেজে বসেন। তিনি আয়ানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বাবা আয়ান, বিয়ের আসল সৌন্দর্য হলো আলিমা। শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে যে তিনি তোমাদের জন্য উত্তম জীবন সঙ্গিনী নির্ধারণ করেছে। আলহামদুলিল্লাহ কাজী সাহেব, আপনার দোয়ায় আমরা খুব ভালো আছি। অন্যদিকে সাজিদ, ফয়সাল, তানভীর, রিয়া এবং সুমি মিলে আড্ডা দিচ্ছে। তানভীর ভাইয়া, আপনার বোন কিন্তু আমার ভাইয়াকে একদম জাদু করে ফেলেছে। ভাইয়া এখন আমাদের সময়ই দেয় না। রিয়া, তুইও যখন বিয়ে করবি তখন তোর স্বামীও তোকে সময় দেবে। তখন আমরাও তোর নামে এমন বিচার দেব। একদম ঠিক বলেছেন ভাইয়া। ফয়সাল ভাই, আপনারা তো আয়ান ভাইয়ার খুব কাছের বন্ধু। ভাবির সাথে ভাইয়ার এই কেমিস্ট্রি আপনাদের কেমন লাগছে? আমরা তো ভাই অবাক। আয়ান যে এত রোমান্টিক হতে পারে সেটা তানিশা ভাবি না এলে আমরা জীবনেও জানতাম না। ওই দেখ, নীলা আর জুয়েবার আছে। জুবায়ের আর নীলা স্টেজের দিকে এগিয়ে যায়। জুবায়েরের হাতে বিশাল একটা গিফট বক্স। আয়ান জুবায়েরকে দেখেও আজ কোনো বিরক্তি প্রকাশ করে না। আয়ন ভাই, অনেক অনেক আনন্দিত। তানিশা, তুই তো আজ একদম রানীর মতো সেজেছিস।
শুধু রানী নয়, আয়ান ভাইয়ার মনে রানী। ভাইয়া তানিশাকে কিন্তু অনেক যত্নে রাখবে। ও আমাদের অফিসের জান। চিন্তা করবেন না, ওকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। জুবাইর ভাই আজ অনেকক্ষণ থাকবেন, আমাদের কিন্তু একসাথে ছবি তুলতে হবে। আয়ানের মুখে জুবাইরের প্রতি এমন সম্মান দেখে তানিশা অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান তানিশার হাত শক্ত করে ধরে একটা তৃপ্তির হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে মিম এসে উপস্থিত হয়। মিমের মুখটা অন্ধকার। আয়ান, তুমি শেষ পর্যন্ত এই মেয়েকেই মেনে নিলে? যে মেয়েটার অতীত এত নোংরা, যে অন্য একটা ছেলের জন্য কানাডা যাওয়া বাতিল করেছিল, তাকে নিয়ে তুমি ওয়ালিমা করছো? মিমের কথায় আশেপাশে কয়েকজন থমকে যায়। আয়নের চোখ রাগে লাল হয়ে ওঠে। সে কিছু বলার আগে জুবাইর সামনে এগিয়ে আসে। এক্সকিউজ মি মিম, আপনি না জেনে আজে বাজে কথা বন্ধ করুন। তানিশার অতীত নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কে? আপনি তো তানিশার কলিগ, তাই না? আপনি তো ওনার খুব কাছের মানুষ, আপনিই তো সব জানেন। হ্যাঁ আমি জানি। আমি শুধু কলিগ নই, আমি তানিশার আপন মামাতো ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তানিশার জীবনে ওই কানাডা না যাওয়ার পেছনের কারণটাও আমি খুব ভালো করেই জানি। আর সেটা কখনো নোংরা অতীত নয়, সেটা পৃথিবীর সবচেয়ে পবিত্র আত্মত্যাগ। জুবাইরের মুখে মামাতো ভাই শব্দটা শুনে আয়ান চমকে ওঠে। সে তানিশার দিকে তাকায়। তানিশা মাথা নিচু করে মুচকি হাসছে। মিম অপমানিত হয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। জুবাইর তোমার মামাতো ভাই? তুমি আমাকে বলনি কেন তানিশা? তুমি তো জিজ্ঞেস করনি, তুমি তো শুধু রাগ ছাড়তে জানতে। তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছো? আমাকে জেলাস করার জন্য জুবাইর নাটক করেছে? তুমি নিজে জেলাস হয়েছো, আমি তোমায় ভালোবাসতে বাধ্য করিনি আয়ান, তুমি নিজে আমাকে ভালোবেসেছো। এদিকে আয়ান একটা গভীর শ্বাস ফেলে। তার বুকের ভেতর জমে থাকা সর্বশেষ কালো মেঘটাও যেন আজ কেটে গেছে। অনুষ্ঠান শেষে রাত 11টার দিকে সবাই বাড়ি ফেরে। রিয়া আর সুমি মিলে আয়ান আর তানিশার রুমটা হাজারো লাল গোলাপ দিয়ে সাজিয়েছে। ভাইয়া ভাবি, রুম রেডি, তোমরা এখন ভেতরে যেতে পারো। আমাদের বকশিস কিন্তু কাল সকালে চাই। তোদের যা বকশিস লাগবে কাল পাবি, এখন যা এখান থেকে। আয়ান দরজা বন্ধ করে দেয়। রুমের ভেতর শুধু মোমবাতির স্নিগ্ধ আলো আর গোলাপের কড়া সুবাস। তানিশা গিয়ে সোফায় বসে। আয়ান তানিশার পায়ের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে। তানিশা দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আমি আজ খুব খুশি তানিশা। মিম আজ যখন তোমার নামে বাজে কথা বলছিল, তখন আমার এতটুকুও রাগ হয়নি তোমার অতীতের ওপর। আমার শুধু মনে হচ্ছিল তোমার অতীত যাই হোক না কেন, তুমি আমার। তুমি সত্যি আমার অতীতকে মেনে নিয়েছো আয়ান? সেই ছেলেটাকে মেনে নিয়েছো? হ্যাঁ নিয়েছি, কারণ আমি জানি তুমি এখন শুধু আমাকে ভালোবাসো। তানিশা আয়নের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। সে হেঁটে ড্রয়ারের কাছে যায়। সে ড্রয়ার যেটা কাল রাতে আয়ান খুলতে চেয়েছিল। তানিশার ড্রয়ার থেকে একটা পুরনো নীল রঙের ফাইল বের করে। তুমি তোমার ভালোবাসার প্রমাণ দিয়েছো আয়ান, এবার আমার পালা। এই ফাইলটা খোলো, এর ভেতরে আমার অতীতের সব উত্তর আছে। আয়ান উঠে দাঁড়িয়ে ফাইলটা হাতে নেয়। তার হাত হালকা কাঁপছে। সে ফাইলের প্রথম পাতা উল্টায়। সেখানে একটা পুরনো খবরের কাগজের কাটিং। হেডলাইন: ভার্সিটিতে মারামারি, খুনের মিথ্যা মামলায় ছাত্রনেতা আয়ান গ্রেপ্তার। আয়ানের বুকটা ধক করে ওঠে। সে পরের পাতা উল্টায়। সেখানে একটা কানাডিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্যান্সেলেশনের কাগজ। কারণ সেখানে লেখা জরুরি পারিবারিক আর্থিক সংকট। এরপর রয়েছে উকিলের বিশাল অঙ্কের ফিসের রসিদ, যেগুলো তানিশার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা হয়েছে। একবারে শেষে রয়েছে একটা ডায়েরি পাতা। তানিশা এগুলো কি? ডায়েরির পাতাটা পড়ো আয়ান। আয়ান কাঁপা কাঁপা হাতে ডায়েরির পাতাটা পড়তে শুরু করে। আজ আয়ান জেল থেকে ছাড়া পেল। ওকে আমি দূর থেকে দেখেছি। ও খুব ক্লান্ত। ওকে বাঁচানোর জন্য আমার কানাডা যাওয়ার স্বপ্ন, আমার সব জমানো টাকা শেষ হয়ে গেছে। কিন্তু আমার কোনো আফসোস নেই। ও ভালো আছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি। ও হয়তো কোনোদিন জানবে না ওর এই সিনিয়র তানিশা ওকে কতটা ভালোবাসে। দূর থেকেই ওকে ভালোবেসে যাব আজীবন। আয়নের হাত থেকে ফাইলটা মাটিতে পড়ে যায়।
তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করে। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। যে ছেলেটার ওপরে সে গত কয়েকদিন ধরে এত রাগ করেছে, যে ছেলেটাকে সে তানিশার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছে, সে ছেলেটা অন্য কেউ নয়, সে নিজেই। তানিশা, তুমি তুমি আমার জন্য এত কিছু করেছো। তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছো। আর আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। আয়ান মাটিতে হাঁটু গেড়ে বসে তানিশার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তানিশা দ্রুত নিচে বসে আয়ানকে টেনে নিজের বুকে জড়িয়ে নেয়। তানিশার চোখ দিয়েও আজ আনন্দের অশ্রু ঝরছে। কাঁদছো কেন পাগল? আমি তো ভালোবেসে করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও তানিশা। আমি সত্যিই খুব বোকা, খুব ইম্যাচিওর। আমি কখনো বুঝতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা আশীর্বাদ সবসময় আমার পাশেই ছিল। তুমি 7টা বছর ধরে আমাকে ভালোবেসেছো, আর আমি তোমাকে ভয় পেয়ে দূরে দূরে থেকেছি। তুমি দূরে ছিলে বলেই তো আজ কাছে আসার আনন্দটা এত বেশি। আমি চেয়েছিলাম তুমি আমাকে করুণা করে নয়, ভালোবেসে গ্রহণ করো। আর আজ তুমি সেটাই প্রমাণ করেছো। তুমি আমার অতীত না জেনেই আমাকে ভালোবেসেছো। এটাই আমার সবচেয়ে বড় জয়। আমি তোমাকে এত ভালোবাসবো তানিশা, এত ভালোবাসবো যে তুমি তোমার সব কষ্ট ভুলে যাবে। আমি তোমার কানাডা যাওয়ার স্বপ্ন আবার পূরণ করব। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আয়ান তানিশার মুখটা নিজের 2 হাতের আজলায় তুলে নেয়। সে পাগলের মতো তানিশার কপালে, চোখে, গালে চুমু খেতে থাকে। তানিশা চোখ বন্ধ করে আয়নের এই বাঁধ ভাঙা আবেগ গ্রহণ করে। আমার আর কোনো স্বপ্ন নেই আয়ান, তুমিই আমার একমাত্র স্বপ্ন। তুমি আমার স্ত্রী, আমার জীবন, আমার সব কিছু। আয়ান তানিশার ঠোঁটে গভীরভাবে চুমু খায়। সেই চুমুর মধ্যে ছিল গত 7 বছরের অপেক্ষা, না বলা হাজারো কথা এবং তীব্র এক অপরাধ বোধের প্রায়শ্চিত্ত। তানিশা আয়নের গলায় হাত পেঁচিয়ে সেই চুমুর জবাব দেয়। আয়ান তানিশাকে কোলে তুলে নিয়ে বিছানা শুয়ে দেয়। মোমবাতির আলোয় তানিশার ভেজা চোখ দুটো চকচক করছে। আজ রাতে কোনো কথা নয় তানিশা। আজ আমি আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে তোমার এই 7 বছরের সব ঋণ শোধ করব। আমি তোমার কাছে আজীবন ঋণী হয়ে থাকতে চাই আয়ান। আয়ান তানিশার ভারী লেহেঙ্গার পিনগুলো আলতো করে খুলতে শুরু করে। তানিশার শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যায়। আয়নের প্রতিটি বুনো আদর, প্রতিটি স্পর্শ তানিশাকে বুঝিয়ে দেয় যে সে আজ পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আয়ান প্রমাণ করে দেয় তানিশার সেই স্যাক্রিফাইস বৃথা যায়নি। দীর্ঘ প্রতীক্ষার পর 2 হৃদয়ের সেই মিলন এক পবিত্র এবং আদিম ভালোবাসায় পূর্ণতা পায়। ভোরবেলা জানালা পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ এসে পড়েছে বিছানায়। আয়ান তানিশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশার ঘুম ভেঙেছে। সে আয়নের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে হাসে। এই রাগী বোগা ছেলেটা আজ থেকে পুরোপুরি তার। কোনো সন্দেহ, কোনো বাধা তাদের আলাদা করতে পারবে না। তানিশা আলতো করে আয়নের কপালে একটা চুমু খায়। সুপ্রভাত আমার জাদুকর বর। সুপ্রভাত আমার সিনিয়র বউ। আয়ান চোখ না খুলে তানিশাকে আরও শক্ত করে বুকের ভেতর টেনে নেয়। আব্বুর বন্ধুর রাগী মেয়েটা যে কখন জীবনের সবচেয়ে বড় অবলম্বন, তার আর ভালোবাসার স্ত্রী হয়ে উঠল, তার সত্যি এক রূপকথার মতো। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আয়ান এবং তানিশার এক নতুন, সুন্দর এবং রোমান্টিক জীবনের সূচনা হলো।